ওকে, আমরা জানি যে আইএলটিএস আইএলটিএস রাইটিং আইএলটিএস রাইটিং এর দুটো সাইড আছে। একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জেনারেল জেনারেল ট্রেনিং। একাডেমিক আইএলটিএস দুটো কাজ করতে হবে। টাস্ক ওয়ান হচ্ছে রিপোর্ট অথবা ডেসক্রিপশন অথবা একটা প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন হবে একটা পিক্টোরিয়াল আইটি, পিক্টোরিয়াল আইটি যেটা সাধারণত গ্রাফ হয়, পাই গ্রাফ, বার গ্রাফ, লাইন গ্রাফ, ম্যাপ, টেবিল, চার্ট, ডায়াগ্রাম, তার দুইটা একটা টপিকের টপিকের টপিক দেওয়া থাকে। এগুলো আমি আগেই কথা বলেছি বিস্তারিত। এগুলো আইএলস জেনারেল ট্রেনিং এর আইএলস রাইটিং এ এই জায়গাটা ডিফার করে। টাইপ ওয়ানে আপনাকে লেটার লিখতে স্যার শুনতে পাচ্ছি না স্যার। জেনারেল ট্রেনিং এর আইএলস এ টাইপ ওয়ান একটা লেটার লিখতে হবে। টাস্ক ওয়ানে সেই টাস্ক ওয়ান, আর টাস্ক টু তে একটা এসে লিখতে হবে। আমরা গত 2 দিনে এই কাজটা মোটামুটি করেছি। যারা একাডেমিক আইএলস দিবে তাদের টাস্ক ওয়ানটা দেখেছি। আজকে যারা জেনারেল আইএলটিএস দিবে, যেমন আমাদের প্রদীপ ভাই দিবে, নাসু দিবে, জহির দিবে, মুবাশশারও লাগলে দিতে পারে, তাদের জন্য আজকে টাস্ক ওয়ান নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে লেটার রাইটিং। আমাদের আজকের কাজ হচ্ছে এইটা। এইখানে আমাদের স্টুডেন্ট সবসময় বেশি হয়। অনেক অনেক লোকই আইএলস জেনারেল দেয়। মানে এখন ছাত্রদের চাইতে যারা একটু সেটেলড, ছাত্রদের চাইতে যারা একটু সেটেলড, যেমন চাকরি বাকরি করে, 10-15 বছর চাকরি হয়ে গেছে, 8-10 বছর চাকরি হয়ে গেছে, জবে আছে, ব্যাংকে আছে, অথবা কোনো সেটেল জবে আছে, অথবা ব্যবসা পাতি করে, পড়াশোনা অনার্স মাস্টার্স তো অবশ্যই করা আছে, এবং ওয়াইফেরও করা আছে। তারা সাধারণত বেশিরভাগ লোকই এখন বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হতে চায়। কারণ এই ক্ষেত্রে তারা বিশেষ করে প্রথম চয়েস আছে কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে ইমিগ্রেন্ট হতে। এটা একটা বিরাট সংখ্যা বাংলাদেশ থেকে এটা ট্রাই করে। আর স্টুডেন্টরা তো বরাবর সবসময় ট্রাই করে। যারা ইমিগ্রেন্ট হিসাবে যেতে চায় বিদেশে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জেনারেল আইএলটিএস দিতে হয়। তখনই তাদেরকে জেনারেল আইএলটিএস এর আর একাডেমিক আইএলটিএস থেকে কিছু কিছু জায়গায় ডিফার করে। যেমন একাডেমিক রিডিং, একাডেমিক রাইটিং এ, রিডিং এবং রাইটিং এর সাথে জেনারেল রিডিং রাইটিং এর একটা পার্থক্য আছে। তো সামান্য পার্থক্য আছে। এই পার্থক্যটাই হচ্ছে এইটা। টাস্ক ওয়ানের মূল পার্থক্যটা টাস্ক ওয়ানে রাইটিং এর ক্ষেত্রে। টাস্ক টু তো একই জিনিস, তবে একটু ডিফার করে, একটু পার্সোনাল এসে লিখতে হয়। সেটা আমরা পরে আলোচনা করবো টাস্ক টু। আর টাস্ক ওয়ানে একাডেমিক আইএলস এর জন্য একটা রিপোর্ট, লেকচার বা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন দিতে হবে। পিক্টোরিয়াল আইটেমের উপর একটা প্রেজেন্টেশন দিতে হয়, অথবা লেকচার অথবা রিপোর্ট তৈরি করতে হয়। আর জেনারেল আইএলস এর টাস্ক ওয়ান একটা লেটার লিখতে হবে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। একদম গোড়া থেকে লেটার নিয়ে আলোচনা করি, ভালোভাবে শুনেন। আমি একদম পরিষ্কার করে প্রত্যেকটা জিনিস বুঝাই দিই। লেটার রাইটিং এর গোড়াটা যখন ভালোভাবে বুঝবেন, আপনার কাজটা কি ভালোভাবে বুঝবেন, এটা ইনসাফ যখন বুঝবেন, তখন লেটার যখন আমি লিখতে যাব, লিখে লিখে ইনশাল্লাহ শিখাবো, তখন আপনি বুঝবেন যে কেন কোন কাজটা আমি কি কারণে করতেছি। হ্যাঁ, একটা পার্টিকুলার কাজ কিভাবে, কোন কারণে, কেন ওইভাবেই করতেছি, এটা আপনি তখন বুঝতে পারবেন। হোয়াট ইজ রিকোয়ার্ড অন আইএলটিএস জেনারেল টাস্ক ওয়ান। টাস্ক ওয়ানে আমাদের কাছে কি চায়? Task 1 চাই, your examiner will calculate your general task 1 response after analyzing your performance in 4 categories. Task 1 যে আমরা লেটারটা লিখব, এই লেটারটা আমরা 4টা ক্যাটাগরিতে চিন্তা করবে। একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট ভালোভাবে বুঝেন যে আপনাকে যেই কাজটা দিচ্ছে, লেটারটার যে পয়েন্টগুলো দেওয়া আছে, লেটারটাতে যে কথাবার্তাগুলো বলা আছে, সব ধরনের কথাবার্তা বা লেটারটা আপনার কাছে যা চেয়েছে, লেটারটার
ইনহারেন্ট হোক আর লেটারটা যা বর্ণনা করেছে বাহ্যিকভাবে সবকিছু মিলে লেটারটা আপনার কাছে যা চায় সেটা আপনি আইডেন্টিফাই করে ওই মোতাবেক অ্যান্সারটা করতে পেরেছেন কিনা, এটা হচ্ছে টাস্ক স্টেটমেন্ট। আর কোয়ারেন্স এবং কোয়েশন হইতেছে শব্দ এবং বাক্যের, এগুলো হচ্ছে আপনার সংলগ্নতা প্রাসঙ্গিকতা আছে কিনা। লেক্সিক্যাল রিসোর্সেস হচ্ছে আপনি রাইট ওয়ার্ড ইন দ্য রাইট প্লেসে ব্যবহার করতে পেরেছেন কিনা, আপনি সুন্দর মতো আপনার আইডিয়াকে যথাযথ শব্দের মাধ্যমে কমিউনিকেট করতে পেরেছেন কিনা। আর গ্রামার হচ্ছে আপনার গ্রামাটিক্যাল এররের মাত্রা কি পরিমাণ আছে সেটা হবে, গ্রামার কতটা শুদ্ধ সেটাকে খেয়াল করা হয়। মনে রাখবেন এই টাস্ক ওয়ানের টাস্ক অ্যাচিভমেন্ট, কোয়ারেন্স এবং কোয়েশন এবং লেক্সিক্যাল রিসোর্সেস আর হচ্ছে যে গ্রামার, এই চারটা দিকে আপনার মার্কিং করা হবে। These sections are very closely related and often performing poorly in one can lead to problematic in another. বলতেছে একটাতে যদি একটু খারাপ করে ফেলান এই সমস্যাটাকে আরেকটাকে এফেক্ট করবে। এটাকে খারাপ করছেন তাহলে প্রাসঙ্গিকতা থাকবে না। আবার দেখা যায় যে এই জায়গায় গেট এফেক্ট করতে পারে, এটাকেও এফেক্ট করতে পারে, এইটা বুঝবে। লেক্সিক্যাল রিসোর্স যদি ভালো না হয় গ্রামারকে এফেক্ট করবে, গ্রামার যদি ভালো হয় লেক্সিক্যাল রিসোর্সকে এফেক্ট করবে। এরকম একটা সাথে একটা সম্পর্ক আছে। অতএব যখন এক্সামিনার নম্বর দেয় এই চারটাই দিকে খেয়াল করে নম্বরটা দেওয়া হয়, চারটা দিকে বিবেচনা করে এই চারটা ক্রাইটেরিয়া আপনার মার্কিং করা হয়। এই চারটা ক্রাইটেরিয়া নিয়ে আমি আপনাদেরকে কিছু 2-4টা এসএ রচনা, এসে অথবা টাস্ক ওয়ান যেটা একাডেমিকে করেছি, আবার টাস্ক ওয়ানে যেটা জেনারেলে আজকে করতে যাচ্ছি, কিছু কাজ আমি করে নিই আপনাদেরকে নিয়ে। মূলত বাস্তবে কিছু লেটার আমরা লেখা শিখে নেই, তখন আমার এই কথাগুলো আপনারা বুঝবেন। এখন বর্ণনা দিলে বুঝবেন না যে একটা 6 এর স্কোরের জন্য এই চারটা ক্রাইটেরিয়া কি মাত্রায় হইতে হয়, একটা 7 এর স্কোরের জন্য কি মাত্রা হতে হয়, একটা 8 অথবা 8+ স্কোরের জন্য কি মাত্রায় এগুলো থাকতে হয়, আপনার বাক্যের মধ্যে কি ধরনের কথা থাকতে হবে, লেটার মধ্যে কি থাকতে হবে, কি ধরনের গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, কতটুকু ডিপে থাকতে হবে, কতটুকু ডিটেলসে যাইতে হবে, এই বিভিন্ন মাত্রা। 6 এর মাত্রার জন্য এই হলে চলবে, 7 এর জন্য এটা হতে হবে, 8 এর জন্য এটা হতে হবে। এই জিনিস আমরা সামনে করতে যাচ্ছি। এই আমি আমি আরো বিস্তারিত বুঝাবো, তবে এখন ওই কথাগুলো বলে কোনো লাভ হবে না, আপনাকে বোরিং লাগবে। এবার আসেন দেখি। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং দ্য টাস্ক ওয়ান কোয়েশ্চেন, এখানে একটা জিনিস মনে হয় ইয়া করা হয় নাই, এটা পরে চলে আসা যাক, এটা আসুক পরে। আন্ডারস্ট্যান্ডিং দ্য টাস্ক ওয়ান কোয়েশ্চেন, জেনারেল টাস্ক ওয়ান কোয়েশ্চেন্স আর মেড আপ অফ 3 ডিফারেন্ট পার্টস। একটা টাস্ক ওয়ানের কোয়েশ্চেনটা মানে একটা লেটার, ভালোভাবে আমার কথাগুলো শুনেন। একটা লেটারটা কি রকম হয় এটাকে বুঝেন আগে। আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক ওয়ান কোয়েশ্চেন হ্যাভ মেড, জেনারেল টাস্ক ওয়ান কোয়েশ্চেন আর মেড আপ অফ 3 ডিফারেন্ট পার্টস, তিনটা পার্টে তৈরি। দ্য ফার্স্ট ইজ ইউজুয়ালি ওয়ান সেন্টেন্স, প্রথম পার্টটা হচ্ছে একটা বাক্য, one sentence long and gives you some background information on why the letter is being written. মানে প্রথম এই আপনাকে যে লেটারটা দেওয়া হবে, লেটারটা তিনটা পার্ট থাকবে। প্রথম বাক্যটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড তুলে ধরবে, একটা প্রেক্ষাপট তুলে ধরবে, যেই প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে আপনাকে লেটারটা দিতে যাচ্ছে, আপনি যেই প্রেক্ষাপটের ভিত্তি করে প্রশ্নটা তৈরি করা হতে যাচ্ছে সেই প্রেক্ষাপটটা আপনার সামনে তুলে ধরবে। Second part instructs the student to write a letter and often indicates nature and the tone of the student is expected to display. Second part আমাকে কি বলে? Second part আমাকে বলে দিবে the student to write a letter, আমাকে একটা চিঠি লিখতে কথা বলতে হবে, চিঠি লেখার কথা বলবে। ওই প্রেক্ষাপটটা, প্রথম প্রেক্ষাপটটা তুলে দেওয়ার পরে সেকেন্ড প্রেক্ষাপটে বলবে যে এখন তুমি একটা চিঠি লেখো, এবং ইন্ডিকেট করে দিবে লেটারটা, চিঠিটার ধরন কি হবে, চিঠিটার টোন কি হবে, যেই নেচার এবং টোনের চিঠিটা স্টুডেন্ট থেকে এক্সপেক্ট করা হচ্ছে, বা স্টুডেন্ট তারা বলতেছে যে স্টুডেন্ট এই টোন এবং এই নেচারে এই চিঠিটা লিখুক। Third part of the question shares the specific details that the student must elaborate upon. আর থার্ড পার্টে কিছু স্পেসিফিকেশন দেওয়া থাকবে যে যেগুলোর উপরে তাকে ব্যাখ্যা দিতেই হবে, যেগুলোর উপর, যে পয়েন্টগুলোর উপরে তাকে কথা বলতেই হবে। It is important that the student completely understand each section of the question to ensure their answer fulfills it properly. আর ভেরি ইম্পর্টেন্ট যে স্টুডেন্ট এই তিনটা কথা ভালোভাবে বুঝুক, পুরো কোশ্চেনটা ভালোভাবে বুঝুন। স্টুডেন্ট ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড ইচ সেকশন অফ দ্য কোশ্চেন, এই সেকশনে যে তিনটা পার্টই আপনাকে ভালোভাবে বোঝান,
বুঝতে হবে, বোঝার ক্ষমতা থাকতে হবে, বুঝে নিতে বুঝতে পারতে হবে, যাতে অ্যান্সারটা আপনি ফুলফিল করতে পারেন প্রপারলি, একটা ফুলফিল যে আপনি একটা ভালো একটা পরিপূর্ণ জবাব দিতে পারেন। আদারওয়াইজ টাস্ক অ্যাচিভমেন্ট হবে না, মানে যেই টাস্কগুলি সে চাইছে সেটা হবে না, তখন ওই নাম্বার কাটা যাবে ওই জায়গায়। আসেন দেখি, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া থাকবে কিরকম, যেমন একটা উদাহরণ দিছি, you have tickets for a sports event but won't be able to attend। একটা প্রেক্ষাপট তুলে দিল, তোমার একটা স্পোর্টস এর টিকিট আছে তোমার কাছে, তুমি আমার মাঝে মাঝে মধ্যে না, কখনো সখনো ছাত্ররা আমাকে ইয়া দিয়া যাইতো, ওই মিরপুর খেলার টিকিট, লাস্টে ওই যে আইপিএল যে করোনার আগে চলতেছিল তখনও টিকিট পাইছিলাম, 2 দিন না 2 দিন টিকিট পাইছি, কিন্তু আমি যাইতে পারি না। ইউ হ্যাভ টিকেটস ফর স্পোর্টস ইভেন্ট ইউ ওন্ট বি এবল টু অ্যাটেন্ড, সরি আইপিএল না বিপিএল আর কি। তোমার একটা স্পোর্টস ইভেন্টের টিকিট আছে তোমার কাছে, কিন্তু তুমি এটা অ্যাটেন্ড করতে পারবা না। আজকে তুমি মনে করো একটা ফুটবল খেলাটা টিকিট পাইছিল বা ক্রিকেট খেলাটা টিকিট পাইছো, যে তুমি এখানে যাইতে পারবা না, সেই টিকিটটা কিন্তু তোমার কাছে আছে। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন ওয়ার্ড। এখন আপনি কি বলছে, রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অফারিং দেম দ্য টিকেটস। এখন দেখেন রাইট এ লেটার, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরছে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এখন আপনাকে এই ব্যাকগ্রাউন্ড কেন তুলে ধরলো, এখন তুমি একটা চিঠি লেখো, রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অফারিং দেম দ্য টিকেট। এই টিকিটটা ওই ফ্রেন্ডকে অফার করো, যে দোস্ত আমি তো যাইতে পারতেছি না, তুই আমার টিকিটটা নিয়ে যা। ইন ইউর লেটার, এখন তারা থার্ড পার্টটা কি বলছে, কিছু স্পেসিফিক ডিটেইলস দেওয়া থাকবে। ইন ইউর লেটার তোমাকে কি করতে হবে, এটি আমার নষ্ট হয়ে গেছিল আর কি অ্যানিমেশনে। তোমাকে বলতে হবে হাউ ইউ গট দ্য টিকেট, টিকিটটা তুমি কিভাবে পাইছো এটা বন্ধুরে বলো, তুমি কেন অ্যাটেন্ড করতে পারতেছো না সেটাও বলো, why you think your friend will enjoy the event, আর তারে তুমি কেন দিবা এটা, যে অন্য বন্ধু না দিয়া তুই গেলে ভালো করবি আর তুই এটা এনজয় করবি, কেন তুমি এই বন্ধুকেই মনে করলা যে তুমি এনজয় করবা, তাকে এটা বুঝাও। তার মানে তোমার একটা চিঠি লেখো, চিঠির মধ্যে এই পার্ট গুলো থাকবে, কি কিভাবে তুমি টিকিটটা পাইলা, এন্ড কেন তুমি আর যাইতে পারতেছো না, এবং কেন তুমি তাকে টিকিটটা দেওয়া মূল্যবান মনে করতেছো, why you think your friend will enjoy the event, কেন সেটা ইভেন্ট এনজয় করবে। এই হচ্ছে একটা আইএলটিএস এর লেটারের পরিপূর্ণ কোয়েশ্চেন। কথা বোঝা যাচ্ছে, এই তিনটা পার্টে কোশ্চেনটা থাকবে। এখন আমরা একটা কোশ্চেন আপনাকে দেখাই, সবগুলো অ্যানিমেশন নষ্ট হয়ে গেছে, এটাই আমি একসাথে লিখে দেখাচ্ছি। You have tickets for a sports event but you won't be able to attend. Write a letter to a friend offering them the ticket, and in your letter include how you got the ticket, why you can't attend, why you think your friend will enjoy the event. এই হচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ যাবত কি দেখাইলাম, একটা আইএলটিএস এর টাস্ক 1 এর লেটার রাইটিং এর একটা লেটারের পরিপূর্ণ ভিউটা দেখালাম, যে এই ধরনের একটা লেটার লাগে। এখন এরকম একটা চিঠি লিখতে গেলে তার আগে আমাদেরকে কিছু জিনিস জানা থাকতে হবে। প্রথমে আসেন দেখি, টাইপস অফ আইএলটিএস জেনারেল টাস্ক 1, আই এম সরি, আসেন দেখি, even though your question may be on any number of topics, you will most likely to write one of the following 6 types letter types। যদিও যে কোনো টপিকের উপর আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই 6 ধরনের চিঠি বেশি আসে। নাম্বার অফ হচ্ছে এ লেটার অফ রিকোয়েস্ট, কয় ধরনের চিঠি আমরা আইএলটিএস সাধারণত দেখতে পাই, এগুলি সাধারণত বেশি দেখা যায়। টাইপস অফ, কি ধরনের চিঠি আছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন না, তার কি ধরনের চিঠি আছে, কি চায়। লেটার অফ রিকোয়েস্ট আসতে পারে, আর লেটার অফ কন্ডোলেন্স, কাউকে সান্ত্বনা দেওয়ার চিঠি আসতে পারে, লেটার অফ অ্যাপ্রিসিয়েশন, কেউ খুব ভালো করেছে কোনো কাজে বা কোনো তার একটা অ্যাচিভমেন্ট হয়েছে, তাকে একটা প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন লেটার দাও, তাকে প্রশংসা করে একটা চিঠি দাও। লেটার অফ অ্যাডভাইস, ফিডব্যাক অর সাজেশন, তার লেটারের মধ্যে কোনো চিঠিতে অ্যাডভাইসের চিঠি লেখা থাকতে পারে, হ্যাঁ, অথবা কোনো জায়গায় ফিডব্যাক দেওয়া লাগতে পারে, সাজেশন। এগুলো সামাজিক কাজ, খেয়াল করে দেখেন, আমরা যখন সমাজে চলবো এই ধরনের কাজগুলো করা, চিঠিপত্র লেখা লাগবে আমাদের, কাউকে কোনো অ্যাডভাইস দিয়ে একটা চিঠি লেখা রাখতে পারে কোনো কোম্পানিকে, বা কোনো কোম্পানি তোমাদের এলাকায় একটা শোরুম করতেছে, এই শোরুমটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হয়, তুমি এলাকার লোক হিসেবে তুমি তাদের কাছে একটা চিঠি দাও। অথবা কোনো জায়গায় কেউ কোনো কাজ করে দিয়ে গেছে, বা কারো কোনো কাজের বিপরীতে, বা কারো কোনো ইয়েতে তুমি একটা ফিডব্যাক দেওয়া লাগতে পারে, অথবা কাউকে কোনো সাজেশন দেওয়া লাগতে পারে, এরকম হতে পারে। আর লেটার অফ অ্যাপোলজি, তুমি একটা ভুল করে ফেলছো কোনো জায়গায়, তুমি একটা অ্যাপোলজি লেটার দাও কাউকে, ক্ষমা দোষ স্বীকার করে, বা সরি ক্ষমা
ক্ষমা চেয়ে একটা লেটার দাও। মনে করো তোমার কোম্পানি, তুমি এক জায়গায় চাকরি করো, ওই কোম্পানি একটা কিছু কোনো বাড়িতে বা কোনো অফিসে একটা কিছু স্থাপন করে দিয়েছিল, জিনিসটা নষ্ট হয়ে গেছে। এখন তুমি তার কাছে একটা চিঠি দিবা। আগে তোমাকে জানালে তুমি চিঠি দিবা যে হ্যাঁ আমরা আসতেছি, আইসা এটা তোমার ঠিকঠাক করে দিয়ে যাচ্ছি, ঠিক রিপ্লাইটা দিবা। ঠিক সময় লোকজন ইঞ্জিনিয়ার পাঠাই এটা ঠিক করে দিবা। ঠিক করে দেওয়ার পরও আবার একটা চিঠি লাগবে যে তোমার এই সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, আমরা এই ঠিক করে দিছি। তোমার ভবিষ্যতে আর কোনো যদি কিছু লাগে তাহলে আমাদেরকে তুমি জানাতে হেসিটেট করবে না, তাড়াতাড়ি জানাবো। এটা অ্যাপোলজি দেওয়া। লেটার অফ কমপ্লেইন, কোনো জায়গায় অভিযোগ, সমাজে এগুলি লাগবেই। কানাডায় গিয়ে বসবাস করতে গেলে, নিউজিল্যান্ডে বসবাস করতে গেলে, অস্ট্রেলিয়া এগুলি লাগবে। কোনো একটা কমপ্লেইন লেটার দেওয়া লাগতে পারে। সুন্দর কমপ্লেইন লেটার আমরা সামনে শিখবো কিভাবে কমপ্লেইন জানাতে হয়। Although a common letter structure used, এটা আমি আজটা দুইবার লেখা আছে, used to response, letter structure is used to response to all 6 letter types. The lexical resources and tone employed in it are very great. যদিও আমি খুব ঠান্ডা লাগছে আমার, যদিও একটা কমন লেটার টাইপের মধ্যে একটা কমন স্ট্রাকচার থাকে, সব লেটারে একটা কমন স্ট্রাকচার থাকে, এটা হবেই কমন স্ট্রাকচার, আমরা সামনে গিয়ে দেখবো। কিন্তু এই যে প্রত্যেকটা কথার, প্রত্যেকটা লেটারের লেক্সিক্যাল রিসোর্সেস, কথাবার্তা এবং টোন, টোনটা এক একটার সাথে এক একটা ভেরি করবে। দেখো, কাউকে রিকোয়েস্ট করার ভাষা টোন আর কাউকে সান্ত্বনা দেওয়ার টোন তো এক না। কাউকে সান্ত্বনা দেওয়ার টোন অথবা কাউকে প্রশংসা করার টোন এক না। কোনো জায়গায় আমি ক্ষমা স্বীকার করতেছি, ক্ষমা চাচ্ছি, আবার কোনো জায়গায় অভিযোগ করতেছি, তো কথার টোন কি এক হবে? কথার সুর কি এক হবে? না। এই টোনটা খুব আইএলটিএস এর লেটার রাইটিং খুব ভেরি ইম্পর্টেন্ট। টোনই আমরা সামনে পড়ে আসতেছি। টোনটা খুব, তবে যেহেতু প্রতিটা লেটারেরই একটা নিজস্ব স্ট্রাকচার থাকবে এবং একটা কমন স্ট্রাকচারও থাকবে, কিন্তু প্রতিটার আবার একটা নিজস্ব লেক্সিক্যাল রিসোর্সেস, এই ধরনের শব্দ দিয়ে, এই ধরনের বাক্য দিয়ে এগুলি লিখতে হয়। আবার প্রত্যেকটা আলাদা আলাদা টোন আছে। আসেন দেখি, এইবার দেখেন কত সুন্দর কথা যে আমরা এই 6 ধরনের চিঠি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। লেটার অফ রিকোয়েস্ট, লেটার অফ কন্ডোলেন্স, লেটার অফ অ্যাপ্রিসিয়েশন, লেটার অফ অ্যাডভাইস, ফিডব্যাক অর সাজেশন, লেটার অফ অ্যাপোলজি, লেটার অফ কমপ্লেইন। আসেন দেখি দ্য ইম্পর্টেন্স অফ টোন। টোনের ইম্পর্টেন্স কি? In addition to letter types, it is important you letter express the right tone. It is important your letter expresses the right tone. Letter types তো আছেই, অ্যাপ্রিসিয়েশন লেটার, কন্ডোলেন্স লেটার, অ্যাপোলজি লেটার, হ্যাঁ, এগুলি ছাড়াও প্রত্যেকটা তোমার লেটারটার একটা রাইট টোন থাকতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কথা এটা। টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টস এই জায়গায় মারি খেয়ে যায়। এই জন্য 6 পায়, এই জন্য 5.5 পায়। লিখে ভালো, সুন্দর লিখে দেয়, কিন্তু টোন থেকে আসে নাই। একটু পরে দেখবেন টোন কি জিনিস। This will be based on entirely on the relationship you have with the person you are writing to. টোন ডিপেন্ড করবে কিসের উপরে? যার কাছে আমি লিখতেছি তার সাথে আমার কি ধরনের সম্পর্ক, কি ধরনের রিলেশনশিপ। There are two basic tones you will need to be able to express before engaging your exam. বলতেছে এঙ্গেজ, দুইটা বেসিক টোন আছে, ইউ নিড টু বি এবল টু এক্সপ্রেস। দুইটা টোন আছে, তোমাকে এই দুইটা টোন এক্সপ্রেস করার সক্ষমতা তোমার থাকতে হবে, এবল হতে হবে। নিড টু বি এবল টু এক্সপ্রেস, দুইটা টোন আছে, দুইটা টোনই এবল করার, এক্সপ্রেস করার এবিলিটি তোমার থাকতে হবে বিফোর এঙ্গেজিং ইউর এক্সাম, পরীক্ষাতে এঙ্গেজ হওয়ার আগে। এই টোন দুইটা কি? কোনোটা ফর্মাল, কোনোটা ইনফর্মাল। কোনো চিঠি ফর্মাল, কোনো চিঠি ইনফর্মাল। এই টোন আগে বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট কথা। টোন বুঝতে কিছু প্র্যাকটিস করতে করতে আমরা বুঝে যাব। Although every letter who will be shown on a differences between the formal and informal English, every letter here will be shown, আমরা এখানে যত চিঠি লেখা শেখাবো এই 6 পদের মধ্যে, আবার আরো কিছু আসবে, প্রত্যেকটা লেটারের মধ্যে ফর্মাল ইনফর্মাল ব্যাপার থাকবে, তবে 2 প্রকারের চিঠি ছাড়া, সেটা পরে। The basic of these styles can be condensed into a few specific qualities. এই স্টাইলটা
এটাকে কন্ডেন্স করা যেতে পারে, ছোট করা যেতে পারে ইনটু আ ফিউ স্পেসিফিক কোয়ালিটিস, কয়েকটা স্পেসিফিক কোয়ালিটি থাকতে হবে। দ্য বেসিক অফ দিস স্টাইল, এই স্টাইলের কিছু বেসিক কথা আছে, সেটা আমরা ফর্মাল ইনফর্মালের উপরে অনেক রকমের ওয়ার্ড, চার্ট, ফ্রেজ, চাঙ্ক আপনাদেরকে আমি শিখাবো। সামনে আমি নোট দেবো এটার উপরে, এই কথা বলবা না, এটা বলবা, এটা বলবা না, ওইটা বলবা। কিন্তু কিছু বেসিক সবগুলোকে একসাথে সামারাইজ করা যায় এই জায়গায়। ফর্মাল ইংলিশের মধ্যে এগুলি খুব বেসিক, এটা মনে রাখতে হবে। এরপরে প্রচুর কথা আছে ফর্মাল ইনফর্মালের উপরে। ফর্মাল ইংলিশ, ইনফর্মাল ইংলিশ। ফর্মাল ইংলিশে আমরা যখন আমরা চিঠি লিখবো, ডাজ নট মেক ইউজ অফ কন্ট্রাকশন। ফর্মাল ইংলিশ যখন লিখবো, এগুলি খুব 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 সহজ এবং ছোট্ট কথা, এগুলি থাকতেই হবে। ফর্মাল ইংলিশের মধ্যে আমরা সংক্ষিপ্ত এরকম কান্ট, ওন্ট, হ্যাভন করব না। ডোন্ট মেক ইউজ অফ কন্ট্রাকশন, কন্ট্রাকশন দিব না। আর ইনফর্মাল ইংলিশে পারমিট দ্য ইউজ অফ দ্য কন্ট্রাকশন। ইনফর্মাল ইংলিশ ডাটা যখন লিখবো, কন্ট্রাকশন হলে ইনফর্মাল ইংলিশ দেওয়া যেতে পারে। অ্যাভয়েডস কোলোনিয়ালিজম। কোলোনিয়ালিজম কি? আঞ্চলিকতা, নিজস্ব কথা, আঞ্চলিক কথা। এন্ড নেভার ইউজ এ স্ল্যাং, কোন স্ল্যাং ট্যাং জাতীয় কথা এখানে আসবে না। কোলোকিয়ালিজম আরটা হচ্ছে কি, এটা হচ্ছে আঞ্চলিকতা, আরটা হচ্ছে নেভার, এই ধরনের জিনিস ফর্মাল লেটারে আসে না। ডেলিভার্স, এটা হবে ইন আ মেসেজ ইন আ পার্সোনাল টোন অ্যান্ড অফেন ইউজেস কোলোকিয়ালিজম টু ডু সো। বলতেছে একটা পার্সোনাল টোন, ইনফর্মাল লেটারে আমরা একটা পার্সোনাল টোনে মেসেজটা দেই, এবং অফেন আমরা আঞ্চলিক শব্দ ব্যবহার করি। যদিও ইংরেজি বলতে গেলে খুব একটা আঞ্চলিক শব্দ আপনি ব্যবহার করতে জানেন না, বলবেন না, কিন্তু চলে আসতে পারে। ট্যাপস ইনটু মোর কমপ্লিকেটেড লেক্সিক্যাল রিসোর্সেস এন্ড ওয়ার্ডিং স্টাইল। একটু ভারী 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 কি কথাবার্তা, স্ট্যান্ডার্ড কথা এখানে আসে ফর্মালে। ইনফর্মালে কি? ইউজেস কনটেক্সচুয়ালি অ্যাকুরেট লেক্সিক্যাল রিসোর্সেস, একটা কনটেক্সচুয়ালি প্রেক্ষাপটের সাথে মানানসই অ্যাকুরেট লেক্সিক্যাল রিসোর্স ব্যবহার করি আমরা, বাট ডাজ নট নিড টু ডেলিভার দিস ইন এন ওভারলি কমপ্লিকেটেড ম্যাটার। আমরা যথাযথ শব্দ ব্যবহার করি, কিন্তু খুব একটা জটিল ভাবে, কমপ্লিকেটেড ভাবে, একবারে বেশি ভারী কিভাবে, স্ট্যান্ডার্ড ভাবে বাক্যটা এখানে আমরা তৈরি করি না, ইনফর্মালি আমরা তৈরি করা যায়। এই ফর্মাল ইংলিশে বেশিরভাগ ক্ষেত্রে ইউজেস প্যাসিভ সেন্টেন্স কনস্ট্রাকশন, অনেক ক্ষেত্রে আমরা অনেক প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করি, মেকিং ইট মোর প্রফেশনাল, লেস পার্সোনাল। প্যাসিভ করলে একটু প্রফেশনাল হয় আর লেস পার্সোনাল হয়। আমি মনে করেন একজন লোককে জিজ্ঞেস করতেছি, ভাই আপনি কি করেন? নতুন পরিচয়, এক জায়গায় বসে আছে, কোন একটা অনুষ্ঠানে দুনিয়ার পাশাপাশি বসে আছে, টুকটাক হ্যাঁ দু একটা সালাম বিনিময় হয়েছে। কি করেন আপনি? এটা না বলে বলতে পারি কি করা হয়। কি করা হয়, দেখেন এটা পেসিভ করছি, একটু ফর্মাল হইলো, এতটা পার্সোনাল হইলো না। আর আপনি কি করেন, একটু পার্সোনাল, একটু ইনফর্মাল হয়ে গেল। ইউজেস মোর অ্যাক্টিভ সেন্টেন্সেস কনস্ট্রাকশন, এটা হচ্ছে একেবারে বেসিক কথা, এটা জানতেই হবে। এরপরে প্রচুর কথা আছে ফর্মাল ইনফর্মালের উপরে। এবার আসেন দেখি দ্য ইম্পর্টেন্স অফ লেটার টোন, ওইটা থেকে আরো কথা আসতেছে। ফর এক্সাম্পল, এখন আসি দেখি টোন নিয়ে একটু একটু ধারণা। আমরা যত প্রকারের চিঠি লিখবো, দুই প্রকার ছাড়া প্রত্যেকটা চিঠির আপনি ফর্মাল ইনফর্মাল দুইটাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, ফরম্যাট সহ, উদাহরণ সহ, পুরোপুরি লিখে লাইন বাই লাইন কমপ্লিট লেটার দেখাবো ইনশাল্লাহ। কিন্তু এর আগে আপনাদেরকে এই কথাগুলি বেসিক কথাটা বলেছে। ফর্মাল ইনফর্মালের একটা উদাহরণ দিচ্ছে প্রথম প্রাথমিকভাবেই। For example, if you were the manager of a company and needed to write a letter announcement to a small group of employees that they are going to lose their jobs, you would most likely to write a letter of condolence in a formal style. বলতেছে তুমি যদি একটা কোম্পানির ম্যানেজার হও আর তোমাকে একটা ঘোষণা পত্র দিতে হবে যে এক এক ধরনের এক গ্রুপ অফ এমপ্লয়িকে তারা তাদের তোমাদের কোম্পানি থেকে চাকরি হারাতে যাচ্ছে, মানে তাদেরকে টার্মিনেট করা হচ্ছে, তারা তাদের চাকরি হারাতে যাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি যে একটা লেটার দিবা, এটার মধ্যে একটা লেটার অফ এবং তাদেরকে সান্ত্বনা দিয়ে সবার উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট দিবা কোম্পানির পক্ষ থেকে, এটা খুবই ফর্মাল হইবে। একটা সান্ত্বনা লেটার, কন্ডোলেন্স লেটারও দিবা, এবং এটা খুব ফর্মাল স্টাইলে লিখতে হবে। However, if you are writing a letter to a friend who had just lost a loved one, your letter would be consoling yet informal. যদি তুমি
এরকম একটা সান্ত্বনা চিঠি লেখো একটা বন্ধুকে, যে নাকি যে তার প্রিয় কিছুকে হারাইছে, প্রিয় কোনো ব্যক্তিকে হারাইছে। সেই জায়গায় যদি তাকে তুমি একটা চিঠি দাও, আমার বন্ধুর, যেমন আমার বন্ধু ইংল্যান্ডে থাকে, তার মা কিছুদিন আগে মারা গেছে, তাকে আমি একটা চিঠি দিলে এত ফর্মালি লেখার দরকার নাই, তাকে আমি ইনফর্মাল লেটার লিখবো, সান্ত্বনা চিঠি। ওই কোম্পানি লেটার মতো তারটা হবে না। ইউ লেটার উড বি কাউন্সেলিং, ইয়েট, তোমার এটা সান্ত্বনা দেওয়ার, কন্ডোল, কন্ডোল এবং কনসোল, কন্ডোল এবং কনসোল মনে রাখবা, দুইটাই সান্ত্বনা দেওয়া। কন্ডোল কনসোল, দেখো কত সুন্দর শব্দ, এখানে কন্ডোল শিখাচ্ছে, এটা কনসোল শিখাচ্ছে। ইউ লেটার উড বি, তোমারটা এটাও সান্ত্বনাদায়ক লেটার হবে, কিন্তু ইয়েট ইনফর্মাল, কিন্তু ইনফর্মাল। তাহলে কি বলতেছে? For example, if you are the manager of a company and needed to write a letter announcement to a small group of employees that they were going to lose their jobs, you would most likely to write a letter of condolence in formal style. তাহলে তোমাকে একটা কন্ডোলেন্স লেটার যে চিঠি লিখতে হয়, সেটা ফর্মাল স্টাইলে হবে। আর however, অপরদিকে if you are writing a letter to a friend who had just lost loved one, তুমি যদি একটা বন্ধুকে চিঠি লিখতে যাও, কি কারণে? সে তার প্রিয় কিছু বা কোনো ব্যক্তিকে হারিয়েছে, তাহলে ওইখানেও তুমি একটা কাউন্সিলিং লেটারই লিখবা, সান্ত্বনা লেটারই লিখবা, কিন্তু এটা হবে ইনফর্মাল। উদাহরণ দেখো। সো টু ইলাস্ট্রেট দ্য অ্যাবভ অ্যাকশন, আগে যে এইখানে যে আমি তোমাদেরকে অ্যাকশনের কথা বলছি, ম্যানেজারের কথা আর বন্ধুর কথা, এইখানে লেটস সে এই দুইটার উদাহরণ দেওয়া, এই দুইটা সিচুয়েশনের উদাহরণ দেওয়ার জন্য, সো টু ইলাস্ট্রেট দ্য অ্যাবভ ইন অ্যাকশন, এই দুইটার কিভাবে আমরা কাজে আনবো, মানে দ্যাট মিন্স চিঠিতে কিভাবে এই দুইটা টোন আনবো। লেটস সে দ্যাট উই ওয়ার আস্কড টু রাইট এ লেটার টু এ কোম্পানি রিকোয়েস্টিং দে রিইস্যু দ্য ডকুমেন্টেশন নিডেড ফর ওয়ান অফ দেয়ার প্রোডাক্টস। বলতেছে চলো আমরা এই দুইটা টোন বোঝানোর জন্য তোমাকে একটা চিঠি লেখা, একটা চিঠি নমুনা দেখাই, ফর্মাল ইনফর্মাল নমুনাটা দেখাই। ধরে নাও যে আমরা একটা কোম্পানিতে একটা চিঠি লিখতে যাচ্ছি, রিকোয়েস্ট করতেছি কি, তারা যাদের যাতে রি ইস্যু করে, পুনরায় রি ইস্যু করে তাদের কিছু কাগজপত্র, তাদের একটা প্রোডাক্ট সম্বন্ধে, হয়তো তাদের সাথে আমাদের একটা প্রোডাক্টের কেনা বেচা বা কিছু একটা ব্যাপার চুক্তি হতে যাচ্ছে, তার যে কাগজপত্রগুলো আমাদের কি প্রোডাক্টের সাথে দিয়েছিল, হয়তো কাগজপত্রগুলো আমি হারিয়ে ফেলছি বা নাই আমার কাছে, বা এগুলিকে এই কাগজপত্রগুলো আবার দিতে বলতেছি। Look at the two manners in which we could construct the opening of this letter. খেয়াল করো দুইটা নমুনা, দুইটা নমুনা খেয়াল করো, মানে দুইটা ফর্মাল ইনফর্মাল দুইটাই খেয়াল করো, কিভাবে এটা একটা চিঠির প্রথম প্যারাটা, শুরুর প্যারাটা, ওপেনিং প্যারাটা কিভাবে লিখতে হয়। দেখো সিম্পল ওয়ান, প্রথম প্যারা তুমি লিখতেছো, আই এম রাইটিং টু রিকোয়েস্ট আ রি ইস্যু অফ দ্য ডকুমেন্টেশন দ্যাট কামস উইথ ইউর GDX 93 মডেল কফি মেকার, প্লিজ অ্যালাউ মি টু ডেসক্রাইব মাই সার্কামস্ট্যান্সেস। বলতেছে আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি রি ইস্যু করো GDX 93 মডেলের কফি মেটারের ডকুমেন্টেশন গুলো। আর এটা কেন আমার দরকার, প্লিজ অ্যালাউ মি টু ডেসক্রাইব মাই সার্কাম, আমার পরিস্থিতি তোমাকে ব্যাখ্যা করার জন্য আমাকে অ্যালাউ করো। তার মানে পরে প্যারাতে গিয়ে বলবে যে তুমি যে কাগজগুলো দিয়েছিলে এই কারণে কাগজগুলো আমার আবার দরকার, বা আমি আমাকে মিসিং হয়ে গেছে, বা বিস্তারিত পরে পরে বলবে। প্রথম প্যারাটা হচ্ছে এরকম। আচ্ছা এবার আসো দেখি স্যাম্পল 2। তুমি বলতেছো আই হোপ ইউ অ্যান্ড ইউর টিম আর ডুইং ওয়েল, ওদেরকে আবার বলতেছে। এখন তুমি যদি এইভাবে চিঠিটা দাও, প্রথম প্যারাটা যদি এইভাবে লেখো, আই হোপ ইউ অ্যান্ড ইউর টিম আর ডুইং ওয়েল, ওই ম্যানেজার কি লিখতেছো, ওই ব্যক্তি কি লিখতেছো, আমি আশা করি যে তুমি এবং তোমার টিম এখন খুব ভালোই করতেছো, মানে তোমাদের ভালোই যাচ্ছে। ইউ উইল নেভার গাস হোয়াট হ্যাপেন টু মি দ্য আদার ডে, তুমি অনুমান করতে পারবে না ওই দিন আমার কি হয়েছিল, মানে কি ঘটছিল আমার। I misplaced the documentation for my GTX 93 model coffee maker. আশ্চর্যবোধক চিহ্ন দিছে, মানে বিস্ময়সূচক চিহ্ন দিছে। আরে কফি মেকারের GDS 93 মডেল কফি মেকারের ডকুমেন্টেশন আমার কাছে মিসপ্লেস হয়ে গেছে, কোথায় দিয়ে রাখছি বুঝতে পারতেছি না, বা কোথায় দিছি। I am writing to see if you would mind reissuing it to me. আমি এটা তোমার কাছে লিখতেছি যাতে তুমি দয়া করে যাতে আমার কাছে এটা আবার রিইস্যু করো। এই দেখেন এটা হচ্ছে ফর্মাল স্টাইল, ইনফর্মাল স্টাইল। I hope you and your team are doing well. এইগুলি কথা বেশি ফর্মাল, ইনফর্মাল কথা। দেখবেন কি অনেক গায়ক মঞ্চে উঠে
বড় স্টেজ উঠে বলে, কেমন আছেন আপনারা, ভালো আছেন? আমার মাইক মাইক তাদের দিকে ধরে, ভালো আছেন আপনারা? কখনো কোনো জায়গায় বড় সমাবেশে দাঁড়িয়ে এইভাবে কথা বলবে না। এত লোকের, হাজার হাজার লোকের থেকে আপনার জবাব আসবে আর আপনি সেটা সন্তুষ্ট হবেন। আমি সামনাসামনি প্রদীপ ভাই বলতে, প্রদীপ ভাই কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি প্রদীপ ভাই। কত সুন্দর করে জবাব আদান প্রদান হইলো। কিন্তু হাজার হাজার লোক, শত শত লোক একটা অডিটোরিয়ামে অনেক লোক বসে আছে, কেমন আছেন আপনারা? কেউ বলবে ভালো আছি, কেউ বলবে এই নাই, কেউ হাসবে, কেউ চুপ থাকবে, কেউ তাকাই থাকবে। আপনি বরং ছোট হবেন। আপনি কিভাবে বলবেন? বলবেন যে আপনার আসসালামু আলাইকুম। আপনি তাদেরকে যেভাবে হোক আপনি ইয়া জানাবেন, গ্রিটিংস দিবেন, তারপরে বলবেন যে আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বাস, নিজেই জবাব, নিজেই উত্তর, নিজেই প্রশ্ন নেই। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, নিশ্চয়ই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছে, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এই হচ্ছে, নিজেরটা নিজেই ফিনিশিং দিয়ে দিবেন। এটা হচ্ছে ফরমাল। এইটাই দেখেন, আমার মনে হয় এই চিঠিটার মধ্যে এখানে কোনো কারোর ভালো বুড়া জিজ্ঞেস করা, এগুলি খুব একটা স্ট্যান্ডার্ড, একেবারে ফর্মাল কোনো কথা না, এগুলি ইনফর্মাল কথা। আমার মনে হয় তোমরা ভালোই আছো। আরে জানো না সেদিন কি হয়েছে? আমি তো কাগজপত্র কই যে রাখছি বলতে পারতেছি না। তাইলে দোস্ত আবার কি একটু কাগজগুলো দিবা? এই দেখো, এই ধরনের লেটার, এইটা এই ধরনের ওপেনিং, যদিও সুন্দরভাবে লেখছে। একটু আগে তো বলছিলাম লেক্সিক্যাল রিসোর্সেস গুলো একই হবে কিন্তু ইনফর্মাল হবে। I hope you and your teams are doing well. You will never guess what happened to me the other day. তুমি অনুমান করতে পারবা না ওই দিন আমার কি একটা কি হয়েছিল। আর আমি এই ডকুমেন্ট গুলো কোথায় যে রাখছি, না G90 মডেলের কাগজগুলো, কফি মেকার গুলো আই মিসপ্লেসড, আমি কোথায় রাখছি বলতে পারতেছি না, মিসপ্লেস হয়ে গেছে আমার। তাই আই এম রাইটিং টু সি, আমি দেখতে চাচ্ছি যে তুমি দয়া করে এটা আবার আমাকে দিবা। এখন আসেন দেখি এই কথাটাকে আবার ব্যাখ্যা করতেছে। For example, if you were a manager of a company and needed to write a letter, এটা আমার, এটা রিপিট হয়ে গেছে মনে হয় আমার। এটা আচ্ছা, এখন আসেন দেখি, to illustrate the above in action, let's say that we were asked to write a letter to a company. এখানে একটু কথা আছে, ঠিক আছে। এবার আরেকটাতে আসো, to illustrate the above action, let's say that we were asked to write a letter to a company requesting the reissue of the documentation needed for one of their products. Look at the two manners in which we are going. এই যে ওইটা আবার আবার রিপিট হয়েছিল, তো এই জন্য এখন ওই কথাটা এখানে আসছে। ওইটাই এতক্ষণ যাবার যেটা বললাম সেটাই এটা। আই এম শিওর ইট ইজ ক্লিয়ার ফ্রম দিস এক্সাম্পল দ্যাট, ওই কথাটা থেকে এই স্লাইডটা কিন্তু, হ্যাঁ এই পরে কথাটা ছিল না বলে আমি আরেকটা তৈরি, এটাতে আছে। I am sure it's clear from this example, এই দুইটা এক্সাম্পল থেকে আমি নিশ্চিত হলাম যে instance 2 is simply too informal to be used in a letter addressed to a company. ইনস্ট্যান্স যে উদাহরণ, ইনস্ট্যান্স মানে উদাহরণ, উদাহরণ টুটা হচ্ছে বেশি ইনফর্মাল, যে যেটা নাকি একটা যেই কোম্পানির অ্যাড্রেসে চিঠি লিখছে, যেই লেটারটাকে একটা কোম্পানি বরাবর পাঠাচ্ছি, সেই লেটারে এই ধরনের একটা ইনফর্মাল কথা আসতে পারে না। ইজ সিম্পলি টু ইনফর্মাল, এত ইনফর্মাল টু বি ইউজড ইন এ লেটার, একটা লেটার ইউজ করা যেটা নাকি একটা কোম্পানিতে, মানে সরাসরি এই কথা বলতে পারি, একটা কোম্পানিতে যে চিঠি লিখতেছে সেই চিঠি ওপেনিং এ এরকম ইনফর্মাল কথা আসতে পারে না। Thus, writing in this matter would be detrimental. এটা খুব ক্ষতিকর হয়ে যাবে এই ধরনের চিঠি লেখা to the task achievement portion of the student's mark. এই ধরনের জিনিস লেটার যদি একটা কোম্পানি বরাবর লিখতে গিয়ে তুমি এই ধরনের একটা ওপেনিং প্যারা যদি বানাও, এটা তোমার টাস্ক অ্যাচিভমেন্ট, যে আইএলটিএস এর যে টাস্ক অ্যাচিভমেন্ট প্রথমটা যে আমি একটু আগে যেটা বললাম, সেই পোরশনটার জন্য তোমার মার্কস, ওই মার্কসের জন্য তোমার এটা ক্ষতিকর হয়ে যাবে। তার মানে এটাই বলতে চাচ্ছে যে টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে যে আমি তিনটা পার্ট যে দিবে, ওই তিনটা পার্ট ধরে তো লিখবই, আবার ফর্মাল ইনফর্মাল বুঝতে পারাটা, ওই টোনে লেখাটাও কিন্তু টাস্ক অ্যাচিভমেন্টের অংশ, এবং ওই যথাযথ টোন আসতেছে কিনা সেটা মধ্যে টাস্ক অ্যাচিভমেন্ট নির্ভর করবে। এইটাই ছিল মূল কথাটা, হচ্ছে এটা। টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে পার্টগুলো তো আসবেই, টাস্ক অ্যাচিভ করতে পারলেন কিনা, এই পার্ট এই পার্ট এই পার্টে যেগুলো বললো এগুলো তো কথা বললেন কিনা, আবার টোনটা বুঝছেন কিনা, সেই টোনে লিখছেন কিনা, নাকি
যে জায়গায় ফর্মাল লেখা দরকার ইনফর্মাল লিখে ফেলেছেন, যে জায়গায় ইনফর্মাল লেখা দরকার বেশি ফর্মাল লিখে ফেলেছেন, এইগুলো কিন্তু টাস্ক অ্যাচিভমেন্টের অংশ, এগুলো তো নাম্বার কাটা যাবে। এবার আসেন দেখি, let's pretend we were asked to write a letter thanking a close friend for a party they hosted a week prior। বলতেছে চলো আমরা আরেকটা নমুনা দেখি, আরেকটা ধারণা নেই, যে আমাদের একটা চিঠি লেখা হয়েছে একটা বন্ধুকে, যাতে থ্যাঙ্কিং আ ক্লোজ ফ্রেন্ড, একটা বন্ধুকে থ্যাংক ইউ জানাবো চিঠি লেখে, কিভাবে কিসের জন্য, ফর দ্য পার্টি দে হোস্টেড এ উইক পার, এক সপ্তাহ আগে যে তারা পার্টিটা দিছিল ওই বন্ধু, ওইটার জন্য তাকে একটা ধন্যবাদ জানাচ্ছি। লুক এট দ্য ফলোইং এক্সাম্পল, ডিসাইড হুইচ ওপেনিং উড বেটার ফিট দিস সার্কামস্টেন্স। বলতেছে নিচের দুইটা উদাহরণ পড়ো, এক্সাম্পল গুলো পড়ো, পড়ে বলো যে এই চিঠির জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আবার শোনো, যে নাও লেটস প্রিটেন্ড, তোরা আমরা আরেকটা অনুমান করি, সেটা ধারণা, সেটা হচ্ছে একটা বন্ধু এক সপ্তাহ আগে একটা পার্টি দিয়েছিল, তাকে একটা থ্যাংক ইউ লেটার লিখবো আমরা, থ্যাংক লেটার থ্যাঙ্কিং আ ক্লোজ ফ্রেন্ড, তার মানে তাকে একটা থ্যাংক ইউ লেটার লিখবো। আচ্ছা, আর এই লেটারটা লিখতে গিয়ে আমাদের এক্সাম্পল গুলো দেখো, দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, কোনটা তারটার জন্য ফিট হবে। সিম্পল ওয়ান, প্রথমেই লেখছেন, প্লিজ অ্যালাউ দিস লেটার টু অ্যাক্ট অ্যাজ মাই জেস্টার অফ থ্যাঙ্কস অন বিহাফ অফ মাই ওয়াইফ অ্যান্ড আই ফর দ্য লাভলি ইভিনিং ইউ হোস্টেড লাস্ট উইক। কত স্ট্যান্ডার্ড, কত সুন্দর কথা দেখেন। প্লিজ অ্যালাউ দিস লেটার টু অ্যাক্ট, এই লেটারটাকে অ্যালাউ করে কি হিসাবে কাজ করতে, অ্যাজ মাই জেস্টার, আমার অফ থ্যাঙ্কস, আমার ধন্যবাদ জানানোর নমুনা হিসাবে। কার কিসের জন্য ধন্যবাদের নমুনা হিসাবে, কি, অন বিহাফ অফ মাই ওয়াইফ অ্যান্ড আই, আমার স্ত্রী এবং আমার পক্ষে এই চিঠিটা যাতে ধন্যবাদের জেস্টার হিসাবে কাজ করে। কিসের জন্য, ফর দ্য লাভলি ইভিনিং ইউ হোস্টেড লাস্ট উইক, গত সপ্তাহে যে সুন্দর সন্ধ্যাটা তুমি আমাদেরকে দিয়েছিলে। এই হচ্ছে চিঠির প্রথম প্যারাটা যদি হয়। আর যদি দ্বিতীয় আরেকভাবে দেওয়া যেতে পারে, মাই ওয়াইফ, প্রথম লাইনটা হবে এরকম, মাই ওয়াইফ এন্ড আই উড লাইক টু থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল পার্টি ইউ থ্রিও লাস্ট উইক। মাই ওয়াইফ এন্ড আই উড লাইক টু থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল পার্টি ইউ থ্রিও লাইক। কাকে লিখতেছি, বন্ধুকে লিখতেছি। আমার বন্ধু মনে করো বনানী থাকে, মোহাম্মদপুর থাকে, ধানমন্ডি থাকে, পার্টি দিছে, হ্যাঁ, পার্টি দেওয়ার পরে আপনি আসলেন, আসার পরে এক সপ্তাহ পরে দিয়ে পার্টির জন্য তাকে একটা মেইল দাও বা একটা চিঠি দাও, এরকম। আজকাল তো চিঠি বলতে মেইলই বুঝি আমরা, এরকম। মাই ওয়াইফ এন্ড আই উড লাইক টু থ্যাংক, এইটাও হইতে পারে প্রথম কথা। এখন আসেন দেখি কি বলছে, অ্যাজ দ্য রেসিপেন্ট অফ আওয়ার লেটার ইজ এ ফ্রেন্ড, যেহেতু আমার এই চিঠি যে রিসিভ করবে সে হচ্ছে আমার বন্ধু, উই ওয়ান্ট আওয়ার ওয়ার্ডস টু বি এফিউবল, আমরা চাই আমাদের বন্ধু কথাবার্তাগুলো যদি বন্ধু সুলভ থাকে, এফিউবল মানে বন্ধু সুলভ, এফিউবল মানে বন্ধু সুলভ, আর এমিকেবল মানে অমায়িক। এফিউবল অ্যান্ড এন্ডিয়ারিং, সহিষ্ণু, সহিষ্ণুতাপূর্ণ, and this is difficult to accomplish using the formal example one above। বলতেছে যেহেতু একটা বন্ধু বন্ধুর মধ্যে কথাটা বলতে হবে, তাইলে একটা বন্ধু বন্ধু এবং এন্ডিয়ারিং ব্যাপারটা থাকতে হবে, মানে আমার বন্ধুর কাছে যে চিঠিটা আমি লিখতে যাচ্ছি সেটার মধ্যে এইরকম একটা ভাব থাকতে হবে। এরকম ভাব ধরে রাখার জন্য, বন্ধুর কাছে বন্ধু চিঠি লিখতেছে, এরকম একটা সফট, এরকম একটা সুন্দর মানে এফিউবল অবস্থাটা ধরে রাখার জন্য, দিস ইজ ডিফিকাল্ট টু অ্যাকমপ্লিশ, এই অবস্থাটা ধরে রাখাটা কঠিন হবে, ইউজিং দ্য ফর্মাল এক্সাম্পল এবং এইটার মাধ্যমে ধরে রাখা কঠিন হবে। এটার মধ্যে আমরা আমরা বন্ধু বন্ধুর বলে, দোস্ত ডোন্ট বি সো ফর্মাল, এত ফর্মাল হইস না দোস্ত, এত ফর্মাল হইস না, মানে বন্ধুদের মধ্যে তো ফর্মালিটির ব্যাপার না, এইটা খুব বেশি ফর্মাল হয়ে গেছে। Thus the friendlier sound example would be a better choice, যেইটার মধ্যে একটা ফ্রেন্ডলিয়ার সাউন্ড আছে, এক্সাম্পল কোনটা হবে, এটা মধ্যে একটা বন্ধু শুনে বলবে, আমার ওয়াইফ এবং আমি তোমাকে একটা এই সুন্দর পার্টির দেওয়ার জন্য কি ধন্যবাদ জানাতে চাই বা ধন্যবাদ জানাচ্ছি। তাইলে ওই জায়গার মধ্যে ওই ফর্মালটা কাজ করলো, আর এই জায়গার মধ্যে এই ইনফর্মাল টোনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এই ইনফর্মাল টোনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কথা বুঝা যাচ্ছে, এটাই বলতে যাচ্ছে। তাহলে আমরা কি বললাম, কি শিখলাম, কি বুঝলাম, একটু আলোচনায় আসি, একটু আলোচনায় আসি।
প্রযুক্ত প্রবাসীরা প্রদীপ ভাই বলেন, কেউ তো মাইক খুলেন, এই ক্যামেরা নাই কারণ না। প্রদীপ ভাই হ্যালো, অনিন্দ সারাক্ষণ ক্যামেরাতে ক্লাস করেন আর আপনি ঘুমাই ঘুমাই ক্লাস করেন, হ্যাঁ? প্রবাসীরা কোনো অসুবিধা আলোচনা শুনে সম্ভব হয় না, আল্লাহ সম্ভব না হলে স্যার আমি বলবো স্যার আমি যতটুকু বুঝছি। এখন যেমন যা শিখলাম, যা বুঝলাম, যা আলোচনা হলো, লেটার রাইটিং এ 6 প্রকার লেটার থাকবে। এর ভিতরে মেন যেটা ফর্মাল এবং ইনফর্মাল যে টোনটা আমাদের থাকা লাগবে, যে যদি কোনো অফিসিয়াল লেটার হয় সেটা অবশ্যই ফর্মাল হইতে হবে, এবং যদি কোনো বন্ধুর কাছে আমরা চিঠি লিখি তাহলে সেটা ইনফর্মাল, মানে বন্ধুর কাছে বা পরিবেশ পরিস্থিতি বুঝে কোন লেটার পরিবেশ পরিস্থিতি বুঝে। কার কাছে লিখতেছি সেটার উপর ডিপেন্ড করবে, পরিবেশের উপর ডিপেন্ড করবে, উদ্দেশ্যের উপর ডিপেন্ড করবে, পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, কনটেক্সটের উপর ডিপেন্ড করবে। সেটা বুঝে আমাকে একটা লেটার কি ফর্মাল টোন হবে নাকি ইনফর্মাল টোন। ইনফর্মাল টোন হবে। আচ্ছা, আমরা এখানে এই পর্যন্ত তিনটা ধাপে কথা বলছি, তিনটা বা চারটা ধাপে। এই ধাপগুলো কি কি কথা বলছি মুবাশশারা বলেন তো? চারটা ধাপ এই পর্যন্ত আমি মূলত তিন ধাপ বলতে পারবো না। হলো। জহির ভাই, জহির ভাই ঘুমাই পড়লেন নাকি? কও কও। তিনটা ধাপের কথা বলতেছো না? কও। না ওরকম করে আমরা তো এই explain পর্যন্ত করতে- তিনটা সাইড আলোচনা করছি, তিনটা সাইড আলোচনা করছি। দেখি আমি আবার বলবো দরকার হয়। আচ্ছা নাসু জি স্যার। ম্যাডাম বলেন। স্যার, লেটারটা কেন লেখা হচ্ছে, তারপরে হচ্ছে এটা ইন্ডিকেট করবে নেচার এবং টোন। টোনটা আবার রাইট টোন হতে হবে, ফর্মাল টোন অথবা ইনফর্মাল টোন। আর একটা জিনিস থাকবে হচ্ছে থার্ড পার্টে, যেটা হচ্ছে স্পেসিফিক ডিটেলস থাকবে, কেন এটা এই কোশ্চেনটা কেন করা হচ্ছে বা কোন টপিকের পর লেখা হচ্ছে সেটা স্পেসিফিক, ওটার উপর স্পেসিফিক ডিটেলস থাকবে। আচ্ছা ঠিক আছে, গুড। আমি একটু বলি, আমরা এই পর্যন্ত কোন কোন আমি যতক্ষণ যাবত যে কথা বললাম এগুলো কথাগুলো অর্থ কি, এগুলো কি কি প্রসঙ্গে আমি কথা বলছি। প্রথমেই এক নম্বর কথা আমি বলেছি, নাম্বার 1 হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া। মার্কিং ক্রাইটেরিয়া কি? টাস্ক অ্যাচিভমেন্ট, 2 হচ্ছে কোয়েশন এন্ড কোয়েশন, 3 নম্বর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, 4 নম্বর হচ্ছে গ্রামার। এই চারটা বুকে আমরা এই প্রথমে আমি শুরু করছি এই কথা দিয়ে যে একটা চিঠিকে মার্কিং করবে চারটা দিকে। এখানে সবগুলো একটু বিস্তারিত আমি বলছি, আরো বিস্তারিত বলবো পরে। 2 নম্বর কথা বলছি লেটার পার্টস, পার্টস নয়, লেটার কোশ্চেনটা কিরকম হবে। লেটার কোশ্চেন কি থাকবে? একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, নাকি? তারপরে একটা লেটারের স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টটা, আর স্পেসিফিকেশন গুলো থাকবে। স্পেসিফিকেশনস স্পেসিফিকেশনস গুলো থাকবে, কি কি ভাবে কি কি জায়গায় চিঠিটা লিখতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড, একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট অফ কোশ্চেন, আর হচ্ছে স্পেসিফিকেশন থাকবে। 3 নম্বর কথা আমি আপনাদের সামনে বলেছি, সেটা হচ্ছে
লেটার টাইপস। লেটার টাইপস 6 ধরনের লেটার লিখতে হবে নাকি 6 টাইপস, এগুলো আর এখন লিখতেছি না। 4 নম্বর কথা আমি আপনার সামনে যেটা বলছি সেটা হচ্ছে লেটার টোন। 4 নম্বর কথা কি বলেছি? লেটার টোন। একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। কোথায় কোনটা সাধারণত কাজে লাগে? লেটার টোনটা টাস্ক অ্যাচিভমেন্টের অংশ। লেটার টোন, এই 4টা জিনিস আমি এই পর্যন্ত আলোচনা করছি। একটা লেটার 4 দিকে মার্কিং করা হবে, লেটার কোশ্চেনটা কিরকম হয়, লেটার টাইপস কয় ধরনের লেটার সাধারণত আইএলটিএস পরীক্ষায় দেখা যায়, আর লেটার টোন বলতে কি বোঝায়, এই কয়েকটা কথাই বলছি। এখন আমি আপনাদেরকে বলবো লেটার পার্টস। একটা লেটারের কয়টা পার্ট থাকতে হবে সাধারণত? যখন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে রিসিপিয়েন্টের কাছে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম এই ধরনের ভাবে যখন চিঠি লিখতে যাব, ওইগুলি সাধারণত একটাই, মানে ভিউটা একরকমেরই হয়। একটা টাইপিক্যাল অবস্থা থাকে, একটা টাইপিক্যাল একটা অবস্থা থাকে, একটা সাধারণ অবস্থা তার থাকে, একটা কমন অবস্থা থাকে। ওই চিঠিগুলো এই ধরনের কমন একটা ভিউ তাদের আছে, কমন একটা পার্ট থাকে, পার্টস গুলো কমন। কথার টোন, কথার ভিন্নতা থাকবে, কিন্তু পার্টস গুলো কমন থাকবে। আমাদের স্কুল কলেজে অথবা আমাদের চাকরি পরীক্ষায়, বিসিএস বা ব্যাংক চাকরি পরীক্ষায় আমরা সাধারণত কমপ্লিট লেটার লিখতে শেখাই। সেখানে 14টা আর টোটাল 15টা হেড থাকে। একটা লেটার হেড থেকে আরম্ভ করে ডেট, তারপরে হচ্ছে ইনসাইড অ্যাড্রেস, স্যালুটেশন, লেটার হেড, ওপেনিং প্যারা, মিডল প্যারা, ক্লোজিং প্যারা, কমপ্লিমেন্টারি সেন্টেন্স, কমপ্লিমেন্টারি ক্লোজ, তারপর হচ্ছে নেম, সিগনেচার এবং ডেজিগনেশন, তারপরে এনক্লোজার্স, কপি টু। হ্যাঁ, এই ঘরে মিলে 14টা হেড থাকে। আইএলস এর জন্য এত কিছু। আইএলস আপনার কাছে লেটার ডেট চাইবে না, কার কাছে লেখছেন এই মানে কিছুই চাইবে না। আইএলস এর পার্ট 5 থেকে 6টা পার্ট হইলেই চলে, এবং কমপ্লিটলি অতটুকুই চাইবে। একদম শুরুতে ডেট একদম ঠিকভাবে লিখতে হবে, কার কাছে আমার কোন আর্মিতে অ্যাড্রেস দিতে হবে, রেফারেন্স দিতে হবে, এই সমস্ত আইএলস চায় না। আইএলস পিওর 6টা জিনিস হইলেই আইএলস এর একটা লেটার হয়ে যায়। আমরা সেটাই দেখবো, সেই পার্টগুলো এখন আমরা দেখতে যাচ্ছি। আসেন দেখি আইএলস এর সেইটা আমরা একটু দেখি। একটা লেটারের কি কি অংশ থাকবে আমরা এই পর্যন্ত একটু আগে শেষ করেছি। এখন আমরা এখানে আসি। The letter structure explain. এটা স্ট্রাকচারটা কিরকম হবে? Although the purpose and tone of your IELTS letter may vary, পারপাসটা বিভিন্ন রকম হতে পারে। কখনো কন্ডোলেন্স লেটার, কখনো অ্যাপ্রিসিয়েশন লেটার, কখনো অ্যাপ্লয়েজ লেটার, কখনো ফিডব্যাক লেটার, কখনো কমপ্লেন লেটার। টোনও ভিন্ন হতে পারে, কখনো ফর্মাল কিন্তু ইনফর্মাল। এগুলি ভেরি করবে, বাট দ্য স্ট্রাকচার ইউ উইল ফলো উইল নট। যে স্ট্রাকচারটা তুমি আইএলটিএস এর ফলো করবা, সেই স্ট্রাকচারটা ভেরি করবে না। স্ট্রাকচারটা সবার জন্য একই রকম। because a letter address because letters address their readers directly are structured in a manner that allows to be extremely concise without sacrificing the courtesy. Very important কথা। চিঠিগুলো যেগুলো কাউকে অ্যাড্রেস করে লেখা হয়, টু দা ম্যানেজার, ডিয়ার স্যার, ডিয়ার ম্যানেজার, হ্যাঁ, এরকম কাউকে অ্যাড্রেস করে যখন লেখা হয়, তখন এইটার আর স্ট্রাকচার এমন একটা ম্যানারে স্ট্রাকচার করা হয় যেটা নাকি খুব এক্সট্রিমলি পরিষ্কার, সুন্দর এবং কনসাইজ হয়, ছোট হয়। কিন্তু এমন ভাবে ছোট কনসাইজ করতে হবে কিন্তু যাতে কার্টিসির উপরে স্যাক্রিফাইস না করা হয়, যাতে কার্টিসিটা ঠিকই বজায় থাকে। কার্টিস তো বুঝো, সৌজন্যতা, শিষ্টতা যাতে বজায় থাকে। এক জায়গায় পড়ছিলাম, সেই চিঠি বেশি রেজাল্ট আনে যে চিঠি ছোট চিঠি। সেই চিঠি অফিস আদালতে বা বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গায় হোক, সেই চিঠি ভালো রেজাল্ট বয়ে আনে। স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে চিঠিগুলি অল্প কথায় পরিষ্কারভাবে মূল কথাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে, কার্টিসি বজায় রেখে অল্প কথায় সুন্দরভাবে পরিষ্কারভাবে অল্প কথায় উপস্থাপন করতে পারছে, সেই চিঠিগুলিতে রেজাল্ট বেশি আসে, ভালো আসে, পরিপূর্ণ রেজাল্ট, মানে বেশি রেজাল্ট আসে, পজিটিভ রেজাল্ট। আর যেই চিঠিতে একদম বিরাট কাহিনী তুলে বসে, ওইগুলো ধৈর্য সহকারে কেউ পড়েও না, আর পড়তে গেলেও বিরক্ত হয়ে যায়, আর বিরক্ত হওয়ার পর তার রেজাল্টও ভালো আসে না। এখন যদি আমার কেউ জিজ্ঞেস করলো, টুলু জিজ্ঞেস করলো, দোস্ত ওহিনে কি হয়েছে, রাস্তা অফিস থেকে আসতেছে, আমার তার সাথে তার রাস্তায় দেখা হয়েছে, দোস্ত ঘটনা কি? আমি তো বলি
দোস্ত আরে ব্যাপার না এখানে ব্যাপার না, এই কথা বলতে গিয়ে কিন্তু আমি দুনিয়ার কথা বলতে পারবো তারে, কারণ প্রথমে তার আমি ভয় দেখাই নাই। কিন্তু আসার সময় যদি বলি সে অফিস থেকে আসছে আমার সাথে, দোস্ত এই এলাকায় কি হয়েছে রে, আমি দোস্ত কইস না এক বিরাট ইতিহাস শোন, তখন কই দোস্ত এখন আর সময় নাই, দোস্ত কাল বিকালে একটু পরে ফোন করে শুন মনে, আমি বাসায় যাই। প্রথম লাইন দিয়ে আমি তারে মানে টায়ার্ড বানাই দিলাম। যদি বলি এক বিরাট ইতিহাস, বাস সে ডিমোরালাইজ হয়ে যাবে, কত বড় ইতিহাস জানি। আর যদি বলি শরীফা আমার বস আমার জিজ্ঞেস করলো শরীফা ঘটনা কি, ওই স্যার ঘটনা তেমন কিছু না, সামান্য ব্যাপার। এ কথা বললে আমার বস একটু ইজি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তার কাছে ঝামেলা মনে হবে না। তখন তখন আমি একটু একটু করে পুরো ঘটনাই বলতে পারবো। আর যদি বস আমার জিজ্ঞেস করে শরীফ সাহেব কি হয়েছে, আমি বলি, স্যার কি হয়েছে কেমনে বলি স্যার, বিরাট ইতিহাস। এই কথা বলে শুরু করে রাখেন, এটা আপনার কাছে বিকাল থেকে বিকালে শুনবো, আগে ফাইলের কাজটা করেন। ঠিক কিনা বলেন? কি কথা বন্ধ হয়ে গেল কেন? রাইট স্যার। হ্যাঁ, খারাপ কইলাম? না না, ঠিক আছে স্যার। কথা বলার একটা ভাষা আছে। আপনি মনে করেন যে কোনো কারো কাছে যদি কোনো প্রস্তাব রাখতে চান, কিছু বলতে চান, প্রথমেই তাকে ভয় দেখাই দিবেন না, ইজিলি কথাটা বলবে, সহজ করে কথা বলবে। সহজ করে কথা বলা, ছোট করে কথা বলা সবচেয়ে কঠিন কাজ। সহজ করে কথা বলা, ছোট করে কথা লেখা বা বলা সবচেয়ে কঠিন কাজ। এইটাই বলতে চাচ্ছি, ছোট হইতে হবে কিন্তু পার্টিসিপ ঠিক রাখতে হবে, এক নম্বর কথা। আসো দেখি, এ কমপ্লিট লেটার হ্যাজ সেভেন, এখানে সেভেন নাই, সিক্স, এটা আমি ভুল লিখছি, সিক্স পার্টস। আমি এটা ঠিক করে দিই, এখনই ঠিক করে দিই। A complete letter has six parts. You should skip a line between each to ensure it clear. It is clear where one part finishes, another begins. Six parts of the letters are. দেখেন এখানে ঠিক ঠিকই six লিখছি। আমরা যখন অন্যান্য জায়গায় চাকরির বা ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা কোনো অফিসিয়াল ক্ষেত্রে বা অফিসিয়াল কোনো ট্রেনিং এ, করেসপন্ডেন্স ট্রেনিং এ অথবা এইভাবে যখন চিঠি লিখতে যায়, তখন আমরা বলি ডেট থেকে মিনিমাম 3 লাইন গ্যাপ হবে, ইনসাইড অ্যাড্রেস থেকে এক মিনিমাম 3 লাইন গ্যাপ দিয়ে তুমি ডিয়ার স্যার লাগবা, ডিয়ার স্যারের পরে 1 লাইন গ্যাপ দিয়ে এটা লাগবা। আবার কমপ্লিমেন্টারি সেন্টেন্স শেষ হওয়ার পরে মিনিমাম 4 লাইন গ্যাপ দিয়ে তুমি লাগবা ইউর সিনসিয়ারলি, ইউর ফেইথফুল, এগুলো লাগবা। এগুলি কিন্তু আসলে ফর্মাল কথা এবং এগুলি খুব স্ট্যান্ডার্ড জিনিস। কিন্তু আইএলটিএস এর মধ্যে এই স্ট্যান্ডার্ডটা করে জায়গা নষ্ট করতে দেয় না। এক লাইন গ্যাপ দিয়ে লাগবে, এক প্যারা থেকে আরেক প্যারা এক লাইন এন্টার দিয়ে দিলেই হবে, এক লাইনের এন্টারে গ্যাপ থাকলেই হবে, যাতে বোঝা যায় এটা এই পার্ট, ওইটা ওই পার্ট। এই পার্টগুলোর উপরে নাম্বার দেয় কিন্তু, এগুলো কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট। প্রথমে হচ্ছে একটা স্যালুটেশন থাকবে, স্যালুটেশন হচ্ছে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, এভাবে লিখতে হবে। এবং আইএলসি কিন্তু এই কথা, যে জায়গায় তুমি চিঠিটা লিখবা ওই জায়গায় কিভাবে সেলিব্রেশন করবা, ডিয়ার স্যার বলবা না ডিয়ার ম্যাডাম বলবা, নাকি টু হুম ইট মে কনসার্ন এভাবে বলবা, ওটা আইএলস লিখে দেয়। আইএলস এর খাতার মধ্যে লেখা থাকে, এটা লেখা থাকে দ্য হেডিং, লেটারের সেলিব্রেশন পরে হেডিং দিতে হবে লেটারের। দ্য স্টেটমেন্ট অফ পারপাস, দ্য ওপেনিং লেটার, এই যে ওপেনিং প্যারা তখন যেমন দেখালাম, এটা স্টেটমেন্ট অফ পারপাস অথবা ওপেনিং প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয় সেটা শেখাতে হবে। The situational details, middle প্যারাটা, the middle or explanatory paragraphs, এটাকে বলা হয় the situational details অথবা middle প্যারাও বলি, explanatory প্যারাও বলি। The statement of request, অ্যাকচুয়ালি তার কাছে আমি কি চাই সেটাকে রিকোয়েস্ট করতে হবে, মূল রিকোয়েস্টটা করতে হবে ক্লোজিং প্যারার মধ্যে। তারপর হচ্ছে একটা ফেয়ারওয়েল বা একটা কমপ্লিমেন্টারি সেন্টেন্স থাকবে। এরপরে আমরা একটা কমপ্লিমেন্টারি ক্লোজ দেই, নরমাল চিঠি লেখাতে দেয়, এখানে কমপ্লিমেন্টারি ক্লোজ আর ফেয়ারওয়েল একসাথে নিয়ে আসা হয়, আইএলটিএস এর এত বেশি কিছু লাগে। তারপরে তুমি তোমার নাম লিখে দিবা, নাসু লিখে দিবা, মুবাশশারা লিখে দিবা, তৌহিদ লিখে দিবা, প্রদীপ লিখে দিবা, জহির, এত লিখে দিলে হবে, আর কিছু লিখতে হবে না। বা যদি কোনো বিশেষ ব্যক্তি হয় তাহলে তার পুরো নাম ডেজিগনেশন লিখে দিয়ে দিবা, যদি ফর্মাল কোনো চিঠি হয়। এই 6টা জিনিস চিঠির মধ্যে 6টা পার্ট থাকতে হবে। দ্য স্যালুটেশন, এটা সাধারণত দেওয়া থাকে, লেটার হেডিং, লেটার হেডিং থাকবে, the statement of purpose of the opening paragraph, the situational details, the middle or explanatory paragraph, মাঝখানে প্যারা, the statement of request, the closing paragraph, the farewell, the complimentary sentence.
আসলে দেখি প্রত্যেকটা একটা করে দেখি। The salutation. The salutation is the greeting portion of the letter. On IELTS exam, this portion will be written to you. IELTS পরীক্ষার মধ্যে এটা লেখা থাকবে, খাতার মধ্যে এটা শুরুতে লেখা থাকবে, এটার পর থেকে আপনি লিখবেন। Common salutation you will see on IELTS exam, sir. IELTS exam যে salutation দেওয়া থাকে এগুলির সামনে এরকম to whom it may concern অথবা dear sir or dear madam এরকম দেওয়া থাকে। এবার হচ্ছে তারপর হচ্ছে হেডিং। মনে রাখবেন, একটু ভালোভাবে শুনেন, একটু ভালোভাবে শুনেন। এই যে একটা চিঠি লিখবেন, প্রথম প্যারা, আপনাদের সবার চিঠির জন্যই বলতেছি, মিডল প্যারা, ক্লোজিং প্যারা, এগুলো প্রথম প্যারা মানে প্রথম প্যারা আরো ছোট হয়। যাই হোক, একটা নিউজ পেপারের আর্টিকেল যখন আপনি পড়েন, একটা নিউজ পেপারের আর্টিকেল দেখবেন কি এর উপর একটা কি হেডিং দেওয়া থাকে না? নিউজ পেপার আর্টিকেলের উপরে যেমন একটা হেডিং দেওয়া থাকে, এই হেডিংটা এই পুরোটাকে সামারাইজ করে একটা হেডিং দেওয়া থাকে। ঠিক তেমনি ডিয়ার স্যারের পরে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম যাই লেখা থাকুক না কেন, এই যে পুরো চিঠিটা লিখতে যাচ্ছেন তার একটা হেডিং দিবেন। আমরা সাধারণত এইভাবে লিখি সাবজেক্ট, সাবজেক্টটাকে এইভাবে লিখি না, এটা কোনো নিয়ম না, কোনো স্ট্যান্ডার্ড চিঠিতে এই ধরনের কথাবার্তা নাই। এই যেটা লিখতে যাচ্ছেন তার উপরে একটা হেডিং, প্রথম ডিয়ার স্যারের এক স্পেস নিচে এই একটা হেডিং দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে হেডিংটা দিবেন ক্যাপিটাল লেটারে, এবং এটা এক লাইনের চেয়ে ছোট হবে, ছোট্ট একটা হেডিং হবে, পুরোটাকে সামারাইজ করবে। যেমন আপনি ছুটি, কথার কথা আমি শিখাচ্ছি, লিভ অফ অ্যাবসেন্সের লেটার আমরা সবাই জানি, শিখছি। এখানে লিখে দিবেন প্রেয়ার ফর এ লিভ অফ অ্যাবসেন্স। একটা লোন চাচ্ছেন আপনার অফিসে, আপনার স্যালারির এগেনস্টে আপনি 2 লক্ষ টাকা একটা লোন চাচ্ছেন কোন একটা কারণে। এইখানে ওপেনিং প্যারায় বলবেন কি পরিস্থিতি, কোন কারণে আপনার টাকা প্রয়োজন, আর এই টাকা কিভাবে, কেন, কি, কোন কারণে, কিভাবে ফেরত দিবেন, কি বিস্তারিত এখানে আসবে। আর এখানে হচ্ছে রিকোয়েস্ট আসবে। তো শুরুতে রাখবেন কি, আপনার লোন দরকার, আপনার বোনের বিয়ে ঠিক হয়েছে, আপনার লোন দরকার, একটা স্যালারি এগেনস্টে লোন নেবেন 3 লক্ষ টাকা। তাহলে আপনি এখানে লিখবেন কি, প্রথম প্যারায় আপনি জেনে খুশি হবেন যে অত তারিখে, আগামী অত তারিখে আমার বোনের বিয়ের দিনকাল ধার্য হয়েছে, এই পরিস্থিতিতে আমার কিছু অর্থের প্রয়োজন। এই হচ্ছে ওপেনিং প্যারার সিম্পলি কথা। আবার এখানে বিস্তারিত বলবেন, এখানে তার কাছে রিকোয়েস্ট করবেন। কিন্তু শুরুতে কি লিখবেন, এই 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 হেডিংটা কি হবে, প্রেয়ার ফর আ লোন, প্রেয়ার ফর এ পার্সোনাল লোন, প্রেয়ার ফর এ পার্সোনাল লোন। এই যে কথাটা, এটাকে বলা হয় হেডিং। এটা সবসময় এক লাইনের চেয়ে ছোট রাখার চেষ্টা করবেন এবং ক্যাপিটাল লেটার লিখবেন। আর একটা কথা বলি, লেটার সবসময় হবে ব্লক স্টাইল। ব্লক স্টাইল মানে লেটারে 2টা স্টাইল হয়, এগুলি এখন আজকাল বলতে হয় না, এগুলি এখন হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে বলে রাখি, সব চিঠি এখন বহু বছর যাবত ব্লক স্টাইল হয়। ব্লক স্টাইল মানে, আর হচ্ছে ইন্ডেন্টিক্যাল স্টাইল। ব্লক স্টাইল হচ্ছে বাম পিঠ সব সমান, কোনো মাথা এই দিক থেকে শুরু করে আবার এখান থেকে শুরু করবেন তা না, সব বাম দিক থেকে সব সমান, এটাকে বলা হয় ব্লক স্টাইল। যাই হোক, এই বাম পাশে সবটি সমান থাকবে। আর লেটার হেড হচ্ছে পুরো লেটারটার একটা হেডিং দিতে হবে, এই জায়গার মধ্যে এক লাইনের চেয়ে ছোট। হেডিং, the heading gives a brief indication of the contents of the letter. It is normally placed one clear line space after the salutation, salutation উপরে ঠিক পরিষ্কার এক লাইন নিচে, in the upper case মানে বড় হাতের, or initial capital or underscore, বড় হাতের প্রথম শব্দ লেটারের প্রথম শব্দের প্রথম লেটারটা বড় হাতের, পরে এগুলো ছোট হাতের, এভাবে দেওয়া যেতে পারে, তবে আপার কেসে বেশি দিবেন। It is better to keep it shorter than one line in length, এক লাইন চেয়ে ছোট রাখলে বেশি সুন্দর। যেমন ডিয়ার স্যার অথবা ডিয়ার মিস স্মথ, এটা অন্যদিকে দেখাইছি, ডিয়ার স্মথ, স্মথকে চিঠি লিখতেছেন, একটা কি, আপনি কি লিখতেছেন, অ্যানুয়াল মিটিং লেডিস ক্লাব 24 মে 2014, এইটি আপনি বিস্তারিত পরে বলবেন। ইস্পাতকে এক কথা জানিয়ে দিলেন, অ্যানুয়াল মিটিং এর উপরে তোমার কাছে লেডিস ক্লাবের মিটিংটা হবে 24 তারিখ, শেষ। এটা আরো ছোট করা যেতে পারে যদি এক লাইনে লেখেন, ডিয়ার মিস স্মথ, অ্যানুয়াল মিটিং লেডিস ক্লাব 24 মে 2014, এরকম। এটাকেই বলা হয় লেটার হেড। এবার আসো দেখি
লেটার হেডের পরে আসছে the statement of purpose, but opening parata. The statement of purpose is the short paragraph that that you will write to tell your reader why you are writing, why you are it. এই প্রথম প্যারাতে প্রথম বাক্যটাই বলতে হবে যে কেন এই চিঠিটা আপনি লিখতে যাচ্ছেন, কেন এই চিঠিটা লিখতে যাচ্ছেন, সিচুয়েশনটা তুলে ধরবেন। In this section, it is typically 1 or 2 sentences long. এক অথবা 2 সেন্টেন্স লম্বা হবে। The first sentence, the first para, এটা হচ্ছে প্রথম প্যারা। The first para introduces the situation or the context in which the letter is being written. প্রথম প্যারামে যে সিচুয়েশন তুলে ধরা হয়, যে সিচুয়েশনে এটা লেখার হচ্ছে। আমি মনে করি আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমার একটা পোল্ট্রি ফার্ম আছে, মনে করেন আমি সিরাজগঞ্জে থাকি, সিরাজগঞ্জে আমি একটা পোল্ট্রি ফার্ম চালাই। বিগত বন্যায় আমার সিরাজগঞ্জবাসী খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের কাছে আমার একটা লোন ছিল, ওই লোনটার ব্যাপারে আমি একটু, যেহেতু আমরা 2-3 মাস যাবত একবারে আমাদের মুরগি টুরগি একবার ভেসে টেসে চলে গেছে, এই জন্য আমি একটা চিঠি লিখতেছি। কি লিখবো? প্রথম কথাটাই হবে, আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে বিগত বন্যায় আমরা সিরাজগঞ্জ সহ আশেপাশের এলাকায় এবং সিরাজগঞ্জ সহ ব্যাপকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই ক্ষেত্রে এমত অবস্থায় আমাদের পোল্ট্রি বিজনেস তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে সিচুয়েশনটা তুলে ধরবেন, এটি হচ্ছে প্রথম প্যারার কাজ। আপনি জেনে খুশি হবেন আমার বোনের বিয়ের দিনকাল ঠিক হয়েছে। এই যে সিচুয়েশনটা তুলে ধরবেন, আর এই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আপনার কি কথা বলতে চাচ্ছেন সেটাকে ইন্ট্রোডিউস করবেন প্রথমে। এই এই পরিপ্রেক্ষিতে এই ক্ষেত্রে বা এই পরিস্থিতিতে আমার কিছু টাকার প্রয়োজন, কিছু অর্থের প্রয়োজন। এই যে প্রথম হচ্ছে বোনের বিয়ের সিচুয়েশনটা তুলে ধরলেন, আর আপনি চিঠিটা কেন লিখতে যাচ্ছেন এই কথাটা তুলে ধরবেন, আমার কিছু টাকা প্রয়োজন। এইখানে আপনি এই কথা বলবেন না আমার এত টাকা এতদিন, এইভাবে এত বিস্তারিত বলবেন না। এটা সিচুয়েশনটা হালকাভাবে তুলে ধরা হচ্ছে প্রথম প্যারার কাজ। এটাই হচ্ছে মূল বিষয়। আবার বলি, দ্য স্টেটমেন্ট ইজ অফ পারপাস, কোন উদ্দেশ্যে চিঠি লিখতেছেন, ইজ দ্য শর্ট প্যারাগ্রাফ that you will write to tell the reader that why you are writing. একটা শর্ট প্যারাগ্রাফ হবে। এই প্যারাগ্রাফটাতে আপনি কি বলতে চাচ্ছেন, রিডারদেরকে, যে পাঠক যার কাছে ডিয়ার স্যার বলে চিঠিটা লিখতেছেন, তাকে বলে দিতে চাচ্ছেন যে কেন আপনি এই চিঠি লিখতে যাচ্ছেন। এটা 1 অথবা 2 বাক্য লম্বা হবে। এইটার মধ্যে পরিস্থিতিটা জাস্ট খালি সিচুয়েশনটা তুলে ধরা হবে এটা। এবার আসেন দেখি দ্য সিচুয়েশনাল ডিটেইলস। এটা ভেরি ইম্পর্টেন্ট কথা। This is the middle para or the explanatory para of the letter. The situational details, the gives of the details paragraph is the portion of the letter where you will expand and explain the particulars of your position of either. সিচুয়েশনাল এইখানে আপনি বিস্তারিত বলবেন যে বন্যায় কিভাবে কেমন করে আপনার পুরো ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, আশেপাশে কি আছে, এই সব দিক থেকে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আপনার উঠে আসার জন্য কি দরকার। আমার কাছে অনেক অর্ডার আছে কিন্তু আমি মাল দিতে পারতেছি না, কারণ আমার, আপনি জানেন আমার অনেক অর্ডার ব্যাকলগ হয়ে আছে, মাল দিতে পারে কারণ আমার প্রোডাকশন আমি যেতে পারতেছি না। এই যে বিস্তারিত কথাগুলো বলবেন এই জায়গার মধ্যে। দিস প্যারা elaborately explains the need and demand or requirement for which the letter is being produced. এই প্যারাটার মধ্যে ইলাবোরেটলি ব্যাখ্যা করা হয় আমার প্রয়োজন কি, অথবা আমার দাবি কি, অথবা আমার রিকোয়ারমেন্ট কি, ফর হুইচ, যেটার জন্য চিঠিটা তৈরি করা হচ্ছে। ইট কনস্ট্রুস, এটা ব্যাখ্যা করে, এই প্যারাটাই ব্যাখ্যা করে দ্য থিংস অ্যাজ মাচ অ্যাজ ইট রিকোয়ার্স টু ইনফর্ম অর স্যাটিসফাই দ্য রেসিপিয়েন্ট। এইটা এই প্যারার মধ্যে আমি রিসিপিয়েন্টকে, এই প্যারার মধ্যে আমি রিসিপিয়েন্টকে সন্তুষ্ট করার মতো যত রকমের কথা, অ্যাজ মাচ অ্যাজ রিকোয়েস্ট টু ইনফর্ম অর স্যাটিসফাই দ্য রেসিপিয়েন্ট, যে কথা তাকে বলা দরকার সেই কথাগুলো এখানে বলা হয়, এবং তাকে সন্তুষ্ট করার জন্য যে কথা বলা দরকার এই প্যারাতেই বলা হয়। ইন ওয়ান ওয়ার্ড, দিস ইজ দ্য হার্ট অফ দ্য লেটার। এক কথায় এটি হচ্ছে চিঠির হার্ট, which tries in all respect to bring forth a positive outcome of the letter for the writer. যে চিঠি লিখতেছে এই প্যারাটার মাধ্যমে তার একটা পজিটিভ আউটকাম আসার সে চেষ্টা করে। Try to restrict this middle para or main para between 4 to 5 lines. এই মিডল প্যারাটা বা এই মেইন প্যারাটা 4 থেকে 5 লাইনের মধ্যে রাখার চেষ্টা করবেন। এগুলো নোটগুলো আপনার কাছে যাবে, আবার আপনি পড়তে পারবেন, চিন্তা করেন না। এবার আসেন দেখি কনক্লুডিং প্যারা। এটাকে বলা হয় স্টেটমেন্ট রিকোয়েস্ট। একটু ভালোভাবে খেয়াল করেন, লাস্ট কথা, ডিয়ার স্যার বলে লেটার হেডিং দিলাম, সূচনার কথাটা পরিস্থিতি তুলে ধরলাম, একটা সুন্দর ব্যাখ্যা দিলাম, এই পরিস্থিতিটার ব্যাখ্যাটা দিলাম, কি কারণে কি প্রয়োজনে তুমি তোমার কাছে মেরে চাই,
আমি কেন পাওয়ার মতো যোগ্য, সব কথা এখানে বলে দিতে হবে অল্প করে। 3 নম্বর প্যারায় কি হবে ভালোভাবে শুনুন। 3 নম্বর প্যারার যাই লিখবেন, আসবে সামনে কথা, একটা কথা অবশ্যই লিখতে হবে, সেটা হচ্ছে এই যে ডিয়ার স্যার বরাবর চিঠিটা লেখছেন, তার কাছে আপনি কি আশা করেন, তার কাছ থেকে কি চান, সে কি মঞ্জুর করুক বা কি করুক আপনি চান, সেটাকে প্রথম বাক্যে ক্লিয়ারলি বলে দিতে হবে। পরিস্থিতি তুলে ধরে কি দরকার হালকা ভাবে বলছেন প্যারা 1-এ, আর এত বিস্তারিত বইলে এটা হচ্ছে মূল বাক্য। তাই আমি তোমাকে বলতেছি, এই পরিস্থিতিতে আমার ছেলের এগেইনস্টে তুমি আমাকে 3 লক্ষ টাকা লোন আগামী 1 সপ্তাহের মধ্যে দেওয়ার ব্যবস্থা করো। পলাইটলি বলতে হবে, আমি মূল কথাটা বললাম, খুব হামলি বলতে হবে। সো আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি a personal loan of 3 লাখ টাকা against my salary within next week। হ্যাঁ, এরকম এই যে কথাটা আপনি বলবেন, এই প্রথম প্যারাটার, এই কনক্লুডিং প্যারার প্রথম বাক্যটাই হবে ওই ডিআর স্যারের কাছে, রিসিপেন্ট যে চিঠির রিসিপেন্ট, তার কাছ থেকে আপনি কি আশা করেন, সে কি করুক আপনার জন্য, এই কথাটা পরিষ্কারভাবে বলে দিবেন, বা তাকে কি করতে বলতেছেন সেটা পরিষ্কারভাবে তার কাছে বলে দিবেন। দ্বিতীয় বাক্য পরিস্থিতি অনুসারে, বিভিন্ন চিঠি অনুসারে বিভিন্ন রকমের হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা অ্যাবস্ট্রাক্ট বাক্য হয়, যেটা হচ্ছে এই কাজটা করার মাধ্যমে এই লোকটার কি একটা ভালো কাজ, একটা মানে এই লাস্ট বাক্যটা হবে এরকম যে এই অনুমোদনটা দেওয়ার মাধ্যমে, যেখানে কোনো রিকোয়েস্ট করতেছেন বা কিছু চাচ্ছেন বা কোনো কিছু করতেছেন, এই অনুমোদনটা দেওয়ার মাধ্যমে তার সে যে কত কত বড় ধরনের একটা উদারতা বা একটা কর্তব্য পালন করলো বা উদারতা দেখালো, অথবা কি ব্যাপার একটা কন্ট্রিবিউট রাখলো, একটা অবদান রাখলো, সেইটা আপনি স্বীকার করবেন এই জায়গাটা। যে আমার বোনের বিয়ে উপলক্ষে যে তুমি 2-3 লক্ষ টাকা মঞ্জুর করলা, এটা তো মঞ্জুর এখানে করে দিন, তোমার অফিসিয়াল কাজ। এইখানে পরের বাক্যতে বলবেন যে এই মঞ্জুর করার মাধ্যমে আমার বিয়েটাকে সুন্দরভাবে সুসম্পন্ন করার ক্ষেত্রে তোমার একটা ব্যাপক অবদান রইবে একজন অভিভাবক হিসাবে। এই ধরনের একটা সুন্দর একটা বাক্য এখানে লাস্টে বলে দিবেন, যাকে এটা ভেরি করবে বিভিন্ন চেয়ে। কন্ডোলেন্স লেটার একরকম, অ্যাপ্রিসিয়েশন লেটার একরকম হবে, কনক্লুডিং প্যারা। আমি জাস্ট একটা বেসিক কথা এখন আপনাদেরকে এটা বলে দিলাম। তার মানে তৃতীয় প্যারার ক্লোজিং প্যারার প্রথম বাক্যটা হবে পরিষ্কারভাবে তার কাছ থেকে আপনি কি চান বা কি আশা করতেছেন বা সে কি করুক, কি করা উচিত, এখানে ক্লিয়ার করে দিবেন সে, যেই কারণে আপনি চিঠিটা লিখতে যাচ্ছেন। মূল রিকোয়েস্টটাই, মূল কাজটাই হচ্ছে ওই বাক্যটা। This is the concluding para of the letter. The statement of the request is the part of the letter where you declare what you hope will be accomplished as the result of your writing. দেখেন একই কথা বলছে, দ্য স্টেটমেন্ট অফ রিকোয়েস্ট, মানে লাস্টে প্যারাটাকে বলা হয় দ্য স্টেটমেন্ট অফ রিকোয়েস্ট অথবা কনক্লুডিং প্যারা, ইজ দ্য পার্ট অফ দ্য লেটার, এটা চিঠির অংশ, হোয়ার ইউ ডিক্লেয়ার, যে জায়গায় তুমি ঘোষণা দাও, কি ঘোষণা দাও, হোয়াট ইউ হোপ, তুমি কি আশা করতেছো, উইল বি অ্যাকমপ্লিশড, কি করা দরকার, এজ দ্য রেজাল্ট অফ ইউর রাইটিং, মানে তোমার এই চিঠি লেখার ফলে কি রেজাল্ট আসুক, সেটাই তুমি আবদারটা, মূল আবদারটা এখানে করে দিবা, মূল কথাটা এখানে বলে দিবা। Here the first sentence clearly states or entries the response required from the recipient। আবার কথা আমি পরিষ্কার করছি, তাই প্রথম বাক্যটা পরিষ্কারভাবে বর্ণনা করে অথবা অনুনয়, এন্ট্রি মানে অনুনয় করে, দ্য রেসপন্স মানে সাড়া দেওয়াটা, কি সাড়া দেব, মানে যার কাছে লিখতেছে সে যাতে সাড়া দেয়, এই চিঠি রিকোয়ার্ড ফ্রম দ্য রেসিপেন্ট, রেসিপেন্টের কাছ থেকে কি সাড়াটা আমি আশা করি, সেটা ক্লিয়ারলি প্রথম বাক্যটা বলে দেয়। অফ কোর্স হেয়ার দ্য টোন হ্যাজ টু বি ভেরি ফর্মাল এন্ড হাম্বল, কিন্তু টোনটা কিন্তু খুব ফর্মাল হইতে হবে এবং হাম্বল হইতে হবে। যে জায়গায় ইনফর্মাল চিঠি হলে হইতে পারে, কিন্তু হাম্বল হইতে হবে, হাম্বল মানে বিনয়ী কথা হতে হবে। এই হচ্ছে আমাদের ক্লোজিং প্যারা। এরপরে আসবে একটা লাস্ট বাক্য, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ অথবা কমপ্লিমেন্টারি সেন্টেন্স, যেটা দিস ইজ ওয়ান কমেন্টারি ফাইনাল সেন্টেন্স টু ফিনিশ আপ দ্য লেটার টোন and usually shorter than one line, এক লাইনের চেয়ে ছোট করে একটা ছোট্ট কথা লাস্টে বলবো। The farewell is the few words you write to close your letter, লাস্টে 2-4টা শব্দ দিয়া এটা আমি একটা ক্লোজিং দিব, এইটাই। টেইলরিং ইউর, এখানে ভেরি ইম্পর্টেন্ট কথা, টেইলরিং ইউর ফেয়ারওয়েল টু দ্য সাবজেক্ট অফ ইউর লেটার, তোমার লেটার কি কন্ডোলেন্স, অ্যাপ্রিসিয়েশন না কোনটা, কোন ধরনের, সেই মোতাবেক একটা সুন্দর টেইলারিং করা, ফেয়ারওয়েলের কথাটাকে সুন্দরভাবে কাটসাট করে টেইলারিং করে লেখা, ইজ অ্যান এডিশনাল ওয়ে টু ডেমনস্ট্রেট ইউর লেক্সিক্যাল অ্যাবিলিটিস ইন ইংলিশ, তোমার ইংরেজির
শব্দ চয়ন, দক্ষতা, বাক্য সুন্দর করে লেখার মানে দক্ষতা, যোগ্যতাটা এইখানেই ডেমনস্ট্রেট তুমি করতে পারো টু ইউর এক্সামিনার। তোমার এক্সামিনার কাছে সাম এক্সাম্পলস অফ ফেয়ারওয়েল আর গিভেন। এরকম লিখতে পারি, লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম মি, লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স, I will owe a debt of gratitude for your consideration. তোমার বিশেষ বিবেচনার জন্য আমি ঋণী থাকবো। Thanking you in anticipation. We apologize again for the convenience caused by us. ওই যে আমার জিনিস, আমার কোম্পানির জিনিস নষ্ট হয়ে গেছে, লাস্টে এসে আবার লিখবো যে আমার তোমাদের আমাদের দ্বারা তোমাদের এই অসুবিধার জন্য আমরা আবার ক্ষমা প্রার্থনা করতেছি। আবার ছোট্ট করে দিতে পারে গ্রেটফুলি ইয়োর্স, হইতে পারে গিভ মাই রিগার্ডস টু, তোমার বাবা মার কাছে আমার সালাম দিও, এরকম হতে পারে। আবার লিখতে পারি বেস্ট উইশেস, অল দ্য বেস্ট, সি ইউ সোন, মাই লাভিং ফ্রেন্ড, ইউর লাভিং সন, ইউর লাভিং ডটার, ইউর বন্ধুরে লিখতে পারেন ইউর ইটার্নাল, মাকে লিখতে পারেন ইউর ইটার্নাল, বন্ধুরে বেশি লেখা ইউর ইটার্নাল, তোমার ইটার্নাল মানে চিরন্তন, মানে তোমার চিরন্তন বন্ধু। এরকম একটা কথা দিয়ে এটা শেষ করবে, তারপর নিজের নাম লিখে দিবে। এইটা আমি আপনাদেরকে যা দেখালাম সেটা হচ্ছে টাইপিক্যাল স্ট্রাকচার। একটা লেটারে টাইপিক্যাল স্ট্রাকচার হবে এই ধরনের। এই স্ট্রাকচারটা ধরেই আমরা বাকি সমস্ত চিঠিগুলো লেখার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা এইটা যেটা আপনাদেরকে দেখালাম, এটি হচ্ছে আমাদের টাইপিক্যাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারে থাকতে হবে। কিছু কিছু জায়গায় সামান্য ভেরি করতে পারে লেটার মোতাবেক, তবে এটাই সাধারণত কমন মানে টাইপিক্যাল মানে জেনারেল স্ট্রাকচার যেটা। আর আইএলস এর জন্য সলিড জায়গাটা চাই, অত রং সং মারা, সামনে এই লিখতে হবে, পিছে এই লিখতে হবে, এনক্লোজার দিতে হবে, ডিটেইল দিতে হবে, রেফারেন্স দিতে হবে, ওই সমস্ত জিনিস আইএলস চায় না। আইএলস চায় সলিড জিনিসটা সে যাতে লিখতে পারে, কারণ ইমিগ্রেন্ট হিসেবে যখন এক দেশে এসে যাবে, তার সমাজে চলাফেরার জন্য অফিস আদালতে কাজকর্ম করতে গেলে তাকে চিঠিপত্র বুঝতে হবে, চিঠিপত্র লেখালেখি করতে হবে। সাধারণত যেই কয়েক ধরনের চিঠিপত্র লেখালেখি করতে হয় সেগুলির ভিতর থেকে আসে। তবে আগে আমরা এই 6 প্রকার লিখবো। এই 6 প্রকারের চিঠি খুবই কমন, যেগুলি সমাজে চলাফেরা করতে গেলে লাগেই, এবং আইএলস এগুলি আগে চায়, এগুলি প্রিপারেশন বেশি দরকার। এই 6 প্রকারের চিঠির উপরেই আমি আপনাদেরকে একটা একটা করে নমুনা আগামী দিন থেকে দেখাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা লেটারে আবার ফর্মাল, ইনফর্মাল, ওপেনিং করা, মিডল করা, ক্লোজিং করা সবই দেখাই দেবো ইনশাল্লাহ। আবার 1 বা 2 প্রকারের চিঠির ইনফর্মাল নাই, শুধু ফর্মাল আছে। যেমন কমপ্লেন জানানো, কমপ্লেন জানাবার কি ফর্মাল ভাষা, ইনফর্মাল নাই, ফর্মাল ভাষায় কমপ্লেন জানাইতে হয়, এরকম আর কি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমি আপনি একদম চিঠির প্রাথমিক যে কথাগুলো আছে, একটা চিঠি লেখার ক্লাসে যাওয়ার আগে আপনাকে যেই কথাগুলো জানাই আমাকে ইনফর্ম করে চিঠিটাতে হাত দিতে হবে, তখন আমি বলবো যে এই নাসু, এই জহির দেখো এটা এনে কেন লিখলাম, এই শব্দটা কেন দিলাম, কারণ যেহেতু এটা একটু ইনফর্মাল ভাব নিয়ে আসলাম, একটু ফর্মাল ভাব নিয়ে আসলাম। ওপেনিং প্যারাতে এই কথাটা কেন রাখলাম, কারণ আমি সিচুয়েশনটা তার সামনে তুলে ধরলাম। এই কথাগুলো ওপেনিং প্যারা না রেখে মিডল প্যারাতে কেন আনলাম, কারণ ডিটেলস কথা মিডল প্যারার মধ্যে রাখতে হবে। ক্লোজিং প্যারা দেখো প্রথম বাক্যটা কি লিখলাম, এটা লিখলাম, কেন লিখলাম, তার কাছ থেকে আমি এই চিঠিটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমি এইটাই তার কাছে চাই। এইভাবে তখন আমি এখন বর্ণনা দিতে আপনার কাছে সুবিধা হবে, যেহেতু আমি এই জিনিসটা আপনাদেরকে আগেই বলে নিলাম। আমার কথা কি বুঝছেন আপনারা সবাই? এই পর্যন্ত যা যা বলছি জি স্যার। চেষ্টা করছি বুঝতে বোঝানোর পারছি স্যার। জন্য, বোঝানোর জন্য, বিস্তারিত বলার জন্য। আরো মজা করে বোঝাতে পারতাম, একটু ঠান্ডায় কষ্ট হচ্ছে কথা বলতে, টাইনে টাইনে কথা বলা লাগছে। আবার এক জায়গায় চিঠি এক রকম পড়াইতে হয়। যেমন আমরা যে ব্যাংকের পরীক্ষার জন্য যেমন যেভাবে চিঠি পাঠাই, ওইটার আবার একটু ধরন আলাদা। ওখানে 15টা হেডই কথা বলতে হয়। ওইটার মধ্যে ওইটা কমপ্লিট বিজনেস লেটার। তো বিজনেস লেটারে কিছু টোন, কিছু কথাবার্তা, কিছু জিনিস আছে, এগুলো বিজনেস লেটারে থাকতেই হবে। সেইগুলি কথা আপনাদের এখানে বলা দরকার না। আবার আপনাদের এখানে কিছু কথা বলা আছে, ওদের বলতে হয় না। তবে আইএলস এর মধ্যে সলিড জিনিসটা খুব স্ট্যান্ডার্ড হইতে হবে। আইএলস এর যেই নমুনায় খাতা দেখে, ব্যাংক জব বা জব পরীক্ষা বা ওই ধরনের জায়গা, ওই নমুনা যদিও নম্বর দেয়, কঠিনই হয়, কিন্তু এত সূক্ষ্ম জায়গা টেস্ট করা হয় না। আইএলস হচ্ছে খুব সূক্ষ্ম স্ট্যান্ডার্ড। দেখবেন সামনে যে চিঠিগুলো দেখাবো না ইনশাল্লাহ, কত স্ট্যান্ডার্ড কথা, কত সুন্দর কথা। আপনার কাছে মনে হয় যে কি শিখলাম, কত সুন্দর একটা কথা শিখলাম। এই কথা তো আমার জানা থাকার কারণে আমি জানা থাকলে আমি অনেক জায়গায় ব্যবহার করতে পারবো, বলতে পারবো, লিখতে পারবো। কত মিষ্টি একটা কথা, কত সলিড একটা কথা, কত অ্যাপ্রোপ্রিয়েট একটা কথা, কত দামি একটা কথা, এগুলো আসবে দেখবেন সামনে চিঠির মধ্যে। আর চিঠি লিখতে পারা কিন্তু একটা বিরাট যোগ্যতা, বিরাট যোগ্যতা। মানে গ্রেট অফ কোয়ালিটি, একটা ভালো চিঠি লিখতে পারা। এবং অফিস আদালতে যারা ভালো চিঠি লিখতে পারে তাদের অনেক অনেক বড় দাম, অনেক বেশি দাম। ভালো চিঠি লিখতে পারা একটা ভালো গুণ, ভালো গুণ। আপনারা যারা অফিস আদালতে কাজ করেন, করেসপন্ডেন্স করেন, চিঠি বিভিন্ন জায়গা থেকে চিঠি পান, পড়েন, দেখেন, মনে রাখবেন
সব সময় যেই চিঠি আপনার কাছে আসুক না কেন, ছোট হোক বড় হোক বা কোনো ভালো দামি চিঠি যখন হবে, নিজের একটা পার্সোনাল ফাইল রাখবেন। ওই চিঠির একটা কপি ওই ফাইলে রেখে দিবেন। কারণটা কি, কপি যদি আমি আমি এটা ক্লাসটা রেকর্ড চলতেছে, রেকর্ডটা বন্ধ করে নেই, আর তারপরে বাকি কথা বলে রেকর্ডে যাওয়ার দরকার নাই। So this is the end of the first class of the writing letter in IELTS task 1 program in GT. আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ শিখবো কিভাবে 6 ধরনের লেটার এক এক করে লেখা শিখবো, ফর্মাল এবং ইনফর্মাল উভয় স্টাইলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।